তাহলে আজকে আমাদের বিএসইপিআর পার্ট 2 বিএসইপিআর পার্ট 2 তে কি হলো, আগের দিন আমরা বললাম যে মলিকিউলের শেপ বা জিওমেট্রি বলার ক্ষেত্রে আমরা আমাদের কিছু ছাঁচ আছে, মানে জেনারেল স্ট্রাকচার রয়েছে AB2, যেখানে বলেছিলাম লোন পেয়ার নেই, সেখানে বইয়ে AB2 ই লেখা থাকবে। আমি তোদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি বলছি AB2L0, L0 মানে লোন পেয়ার নেই, লোন পেয়ার না থাকলে কিছু লেখে না, তোদের বোঝানোর জন্য আমি আগের দিন L0 লিখেছিলাম। AB3 মানে AB3L0, AB3L1 শুধু লোন পেয়ার আছে মানে L লেখে বোঝানোর জন্য L1 লিখলাম, কোনো জায়গাতে L1 L2 L3 করে এরকম বিভিন্ন ছাঁচ হয়েছিল। এবার বলেছিলাম আগের দিন ইন্ডিভিজুয়াল কোনো মলিকিউল ধরে আমি বিষয়গুলো বলিনি, কারণ এই ছাঁচটা তো শিখলাম, এই পার্টিকুলার স্ট্রাকচার হলে এই তার জিওমেট্রি, এই পার্টিকুলার হলে এই তার শেপ, এরকম AB3L হলে পিরামিডিও যাই বাংলায় বলবি, এই শেপটা আমাদের আসে। এবার কোন মলিকিউলের জন্য এই জেনারেল যে স্ট্রাকচারে আনবো কি করে, কোনো মলিকিউল কোন জেনারেল স্ট্রাকচারে পড়ছে, এতগুলো যে স্ট্রাকচার আগের দিন পড়া হলো ধীরে 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 ধীরে, এইগুলোর মধ্যে কোনটার আন্ডারে পড়ছে সেটা তো আমি তোদের বার করতে শেখাইনি, তাই না? আজকে আমরা সেটা শিখবো যে আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল মলিকিউলের ক্ষেত্রে আমরা এই বিষয়টা কি করে করতে পারি। এবার এই বিষয়ে আমি শুরুতেই একটা কথা বলি, ক্লাস চলতে চলতে আমি আবার বলবো। আজকে আমি যতগুলো মলিকিউল নেবো প্রতিটা মলিকিউলই সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে? কোথাও কোনো ডবল বন্ড দেখতে পাবো না। তো এটা একটা কথা, ডবল বন্ড মানে জানি সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, বন্ড মাল্টিপ্লিসিটি বলেছিলাম। সো সব সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড নেব, এই হচ্ছে প্রথম হিসাব। ডবল বন্ডেড কম্পাউন্ড নিয়ে আজকে আলোচনা করবো না। ডবল বন্ডেড কম্পাউন্ড নিয়ে মানে ডবল বন্ড রয়েছে মানে বেসিক্যালি অক্সিজেন আছে আর কি, সেখানে ডবল বন্ডেড সিস্টেম নিয়ে আলোচনা করবো যখন আমরা শেপ, এই যে শেপ বলছি আমরা মলিকিউলের শেপ বলাটা শুধুমাত্র ভিএসইপিআরই শেষ হয়ে যাচ্ছে না, এরপর আমরা হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন শিখবো, সেখানেও মলিকিউলের শেপ নিয়েই আমরা ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করব। তো ওই সংকরায়ন বলা হয়ে গেলে এই ভিএসইপিআর এবং হাইব্রিডাইজেশন এই দুটো টপিক আলটিমেটলি মলিকিউলের শেপ বলারই চেষ্টা করছি। সমস্ত জিনিসকে এক জায়গায় ক্লাস্টার করে আমরা একটা সিঙ্গেল ক্লাস করব, যেটা ক্লাসের নামই দেবো শেপ অফ দ্য মলিকিউল। সেটা ভিএসইপিআরও ইউজ করবো, আমরা হাইব্রিডাইজেশন ইউজ করে একটা আমরা কম্পারেটিভ আলোচনা করব। তাহলে আজকে আমরা সিম্পল যে মলিকিউলগুলো হয় সেই মলিকিউলগুলোর শেপ বার করার চেষ্টা করি, এবং যতগুলো মলিকিউল আলোচনা করব প্রতিটা মলিকিউলই ইম্পর্টেন্ট, এন্ট্রান্সের পার্সপেক্টিভ থেকেও এবং বোর্ডসের পার্সপেক্টিভ থেকেও। তাহলে প্রথম আমরা যে মলিকিউলটা দিয়ে স্টার্ট করব এবং ভালো করে প্রতিটা মলিকিউলের দিকে নজর দিবি, তাহলে প্রথম যে মলিকিউলটা আমরা আজকে কাজ করব বা বানাবো সেটা হচ্ছে BeCl2। 1 থেকে 30 অবধি আমি অ্যাটমিক স্ট্রাকচারই মুখস্থ করতে বলেছিলাম, কারণ ওখানে তো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দিতেই পারে, তাছাড়া এই শেপ অফ দ্য মলিকিউলের দরকার পড়বে। আচ্ছা, আগের দিন কি বললাম, এই মলিকিউলগুলোর মধ্যে যে অ্যাটমটার সংখ্যা কম থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে BeCl2, দুটো ক্লোরিন একটা বেরিলিয়াম, তা সেন্ট্রাল অ্যাটমকে বেরিলিয়াম। এবার ওই যে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, কার ভ্যালেন্স সেলের ইলেকট্রন পেয়ারকে নিয়ে আমরা আলোচনা করব, যে সেন্ট্রাল অ্যাটম তার ভ্যালেন্স সেলের ইলেকট্রন পেয়ারকে নিয়ে আলোচনা করব। তাহলে যে সেন্ট্রাল অ্যাটম, আমরা প্রথমে সেন্ট্রাল অ্যাটমকে খুঁজে পেয়ে গেলে দাঁড়া আমি একটু কালার চেঞ্জ করে নিই। সেন্ট্রাল অ্যাটমকে আমরা যদি খুঁজে পেয়ে যাই তাহলে কি করব, প্রথমে কিভাবে ক্যালকুলেট করব, সেন্ট্রাল যে অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা লিখে দেবো। বেরিলিয়ামের জন্য আমি একবার লিখে দিই, বেরিলিয়ামের জেনারেল মানে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2, টোটাল 4টে ইলেকট্রন, তাহলে 1s2 2s2, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বেরিলিয়ামে কত, ভ্যালেন্স সেল হচ্ছে 2 তে টোটাল ইলেকট্রন কত, 2s2। তাহলে বেরিলিয়ামের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার কাছে কটা হলো, 2। আচ্ছা, আর হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটম ছাড়া বাকি যে এলিমেন্ট থাকবে সেগুলো আমরা টার্মিনাল বলবো। তো টার্মিনাল যে এলিমেন্ট মানে ইন দ্য সেন্স অ্যাটমগুলো রয়েছে, সেই অ্যাটমগুলো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা নেব না। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কার নেব, সেন্ট্রাল অ্যাটমের, 2 বসিয়ে দিলাম। ক্লোরিনের আমি যদি কথা বলি, আমি প্রথমবার এই বুঝিয়ে দিচ্ছি, এর পরের বার কিন্তু ডাইরেক্ট বসাবো। ক্লোরিন 1s2 2s2 2p6, ভ্যালেন্স সেলটা কি 3s2 3p5, দ্বারা আমি একটু দেখে নিই দেখা যাচ্ছে নাকি না, 3s2 এর পর 3p5টা দেখা যাচ্ছে না, রাইট? আমি একটু সরিয়ে দিই, তাহলে দেখতে পাবি। এবার হয়তো দেখা যাচ্ছে 3s2 3p5, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে ক্লোরিনের ভ্যালেন্স সেল কোনটা, 3 তে টোটাল ইলেকট্রন কটা, 5 আর 2 7টায় টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 7টা। তাহলে কি দুটো ক্লোরিনের জন্য 7 2 14টা ইলেকট্রন লিখে দেবো? তাহলে তো ক্লোরিনের কি টোটাল ভ্যালেন্স ইলেকট্রন লিখবো? কি বললাম, ক্লোরিনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা লিখবো না। ভ্যালেন্স ইলেকট্রন আমরা টোটালটা কার জন্য বসাবো, যে সেন্ট্রাল তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বসাবো। ক্লোরিনের জন্য কি করব, ক্লোরিন অক্টেট ফিল আপ করার জন্য বন্ডে কটা ইলেকট্রনকে টেক পার্ট করায়। আগের দিন কি দেখেছিলাম, Cl এর সাথে যখন Cl এর বন্ড হয়েছিল তখন আমরা কি দেখেছিলাম, প্রতিটা ক্লোরিন নিজের যে 7টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, 7টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে একটা ভ্যালেন্স ইলেকট্রনকেই
প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্লোরিন বন্ডিং এ টেক পার্ট করিয়েছিল, তাই না? একটা ইলেকট্রন, 7টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনকে বন্ডিং এ ইউজ করলেই ক্লোরিনের অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। এর জন্য বলেছিলাম ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। যোজ্যতা ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন কটা ক্লোরিনের? 7টা, কিন্তু ক্লোরিনের যোজ্যতা ভ্যালেন্সি কত বলেছিলাম? তাহলে ক্লোরিনের যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে 1, কারণ অক্টেট কমপ্লিট করার জন্য ক্লোরিন একটা ইলেকট্রনকেই বন্ডিং এ টেক পার্ট করাচ্ছে, বা অক্টেট কমপ্লিট করার জন্য ক্লোরিনের একটা ইলেকট্রনেরই দরকার, কারণ 7টা আছে, 8টা করতে হবে। তার জন্য ওর কোভ্যালেন্সি ছিল 1, কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 7টা। সেই জন্য সেন্ট্রাল অ্যাটম ছাড়া বাকি যে অ্যাটমগুলো থাকবে সেই অ্যাটমগুলো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা নেব না, না কি নেব? টার্মিনাল অ্যাটমের ভ্যালেন্সি মানে কোভ্যালেন্সি বসাবো। ক্লোরিনের কোভ্যালেন্সি আমরা কি বুঝলাম? ক্লোরিনের কোভ্যালেন্সি হচ্ছে 1, কারণ 7টা থেকে 8টা করতে একটা ইলেকট্রনই দরকার, এভাবেও বলতে পারি, অথবা অক্টেট করার জন্য বন্ডিং এ ও একটা ইলেকট্রনকেই টেক পার্ট করাচ্ছে, বাকি 6টা ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থাকছে, মানে 3টে লোন পেয়ার। এই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে আমি শুরুতেই একটা ট্রিক বলে দিই, তোর পরীক্ষাতে যত কোশ্চেন থাকবে মোনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে মোনোভ্যালেন্ট অ্যাটম হিসাবে, কি ভ্যালেন্ট? মোনোভ্যালেন্ট, ভালো করে খাতায় নোট ডাউন করে নিবি। মোনোভ্যালেন্ট মানে মোনো মানে হচ্ছে এক, ভ্যালেন্ট মানে ভ্যালেন্সি থেকে পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়েছে। তাহলে যার ভ্যালেন্সি 1 সেই অ্যাটমটাকে আমরা বলবো দ্যাট ইজ এ মোনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে ক্লোরিন ইজ এ মোনোভ্যালেন্ট অ্যাটম অবশ্যই। তাহলে যত হ্যালোজেন রয়েছে কোশ্চেনে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে সব মোনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যখন সেন্ট্রাল অ্যাটম থাকবে না, কি বললাম? এরা যখন সেন্ট্রাল অ্যাটম থাকবে না, এরা যদি সেন্ট্রাল অ্যাটম হয়ে যায় অন্য ঘটনা ঘটবে। সেন্ট্রাল অ্যাটম হয়ে গেলে কি বলেছি, যে সেন্ট্রাল অ্যাটম তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বসে, সেই মোমেন্টে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের জন্য 7টা ইলেকট্রনই বসবে। এক্সাম্পল দেখবো, তখন আবার আমি বলবো কথাটা। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখন সেন্ট্রাল অ্যাটম হিসাবে বসবে না, তখন ওরা মোনোভ্যালেন্ট অ্যাটম হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে। ওরা অলওয়েজ মোনোভ্যালেন্ট অ্যাটম হিসেবে ট্রিটমেন্ট দেয়, তাহলে এটা মোনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে এখানে ক্লোরিন সেন্ট্রাল কি না, ক্লোরিন টার্মিনাল, তাই ক্লোরিন বন্ডিং এ একটা ইলেকট্রনকে টেক পার্ট করাবে। দ্যাট মিন্স দ্যাট ইজ এ মোনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন টার্মিনাল অ্যাটম হিসেবে থাকলে ওদের মোনোভ্যালেন্ট অ্যাটম মানে বন্ডিং এ একটা করে ইলেকট্রন দেয়। শুধুমাত্র এরা না, আরো একজনকেও দেখতে পাবি মোনোভ্যালেন্ট হিসাবে, কে সেটা? হাইড্রোজেন। তাহলে এই যে 1 2 3 4 এবং 5, এই 5 জনকে তুই যদি দেখিস, সেন্ট্রাল নয়, হাইড্রোজেন সেন্ট্রাল থাকবেও না, তা যাই হোক, এদেরকে যদি এই 5 জন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 4 জন এবং হাইড্রোজেন, এই 5 জনকে তুই যদি দেখিস কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে টার্মিনাল অ্যাটম হিসেবে বসে রয়েছে, দ্যাট মিন্স ওরা যদি এই 5 জন যদি টার্মিনাল অ্যাটম হিসেবে থাকে, তাহলে ওরা বন্ডিং এ একটা করে ইলেকট্রনকে টেক পার্ট করাবে। আমরা এখানে টোটাল ইলেকট্রন কাউন্ট করছি। তাহলে বেরিলিয়াম এখানে সেন্ট্রাল অ্যাটম, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বসালাম 2, দুটো ক্লোরিন আছে, একটা ক্লোরিন একটা দেয়, দুটো ক্লোরিন দুটো দেবে, কারণ এটা মোনোভ্যালেন্ট। টার্মিনাল অ্যাটম থাকলে এরা বন্ডিং এ একটা ইলেকট্রনকে টেক পার্ট করাচ্ছে, তাহলে একটা ক্লোরিন বেরিলিয়ামের সাথে বন্ড করার জন্য একটা ইলেকট্রন দেবে, আরো একটা ক্লোরিন আরো একটা দেবে, তাহলে টোটাল ইলেকট্রন এখানে বসাবো 2। তাহলে টোটাল ইলেকট্রন এখানে কটা? 4টে ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন পেয়ার। এবার তোকে বুঝতে হবে বেরিলিয়ামের সাথে দুটো ক্লোরিন আছে, তাহলে বেরিলিয়ামের সাথে দুটো ইন্ডিভিজুয়াল ক্লোরিন মিনিমাম একটা করে কোভ্যালেন্ট বন্ড করেছেই, কারণ যদি একটা কোভ্যালেন্ট বন্ড না করে তাহলে তো বেরিলিয়াম আর ক্লোরিনের কোনো বন্ডই নেই, তাহলে তো Cl2 লেখার কোনো মিনিংই নেই। তাহলে Cl2 লেখা আছে মানে দুটো ক্লোরিন মিনিমাম একটা করে কোভ্যালেন্ট বন্ড করেছেই, তাহলে দুটো ক্লোরিন টোটালে একটা করে দুটো কোভ্যালেন্ট বন্ড। দুটো কোভ্যালেন্ট বন্ড মানে প্রতিটা কোভ্যালেন্ট বন্ডে একটা করে ইলেকট্রন জোড়, সেটাকেই আমরা বন্ড পেয়ার বলি। তাহলে দুটো কোভ্যালেন্ট বন্ড মানে দুটো বন্ড পেয়ার, তাহলে দুটো বন্ধন জোড়, তাহলে এই দুটো ইলেকট্রন পেয়ারের মধ্যে দুটোই কি বন্ড পেয়ার। তাহলে দুটো ইলেকট্রন পেয়ারের মধ্যে যদি দুটোই বন্ড পেয়ার হয়, তাহলে এখানে লোন পেয়ার কটা? 0 লোন পেয়ার, তাহলে কোনো লোন পেয়ার নেই। তাহলে এটার আমি জেনারেল স্ট্রাকচার কি লিখতে পারি? তাহলে তুই দেখতে পাচ্ছিস এটা জেনারেল স্ট্রাকচার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম একটা, দুটো বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই, Ab2L0। আর বলেছিলাম লোন পেয়ার না থাকলে L0 আমরা লিখি না, তোর বোঝার জন্য আমি L0 করে লিখছি, বুঝতে সুবিধা হবে বলে। তাহলে Ab2L0, আমরা জানি Ab2L0 হলে কোনো একটা মলিকিউলের জিওমেট্রিটা কেমন হয়? বেরিলিয়ামের সাথে দুদিকে দুটো ক্লোরিন, দ্যাট মিন এটা রৈখিক বা লিনিয়ার তার জিওমেট্রি, এভাবেই আমরা করব। তাহলে মনে রাখতে হবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রোজেন এই 5 জনকে তুই যদি টার্মিনাল অ্যাটম হিসেবে দেখিস, তারা বন্ডিং এ একটা করে ইলেকট্রন টেক পার্ট করায়। তাহলে ওই পার্টিকুলার অ্যাটমটা যতগুলো থাকবে ইনটু করে দেবো। যেমন ক্লোরিন বন্ডিং এ একটা ইলেকট্রনকে টেক পার্ট করা হচ্ছে, দুটো ক্লোরিন 1 × 2 মানে দুটো ইলেকট্রন। আশা করি কথাটা ক্লিয়ার করতে পেরেছি। এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা যদি টার্মিনাল না হয়ে সেন্ট্রাল হয়ে যায় তখন অন্য গল্প। হাইড্রোজেনকে কখনোই তুই সেন্ট্রাল অ্যাটম হিসেবে দেখবি না, কারণ হাইড্রোজেনের সাইজটা খুব ছোট। তাহলে আমরা স্টেরিক নাম্বার 2 কমপ্লিট করলাম। এবার আমাদের স্টেরিক নাম্বার 3। স্টেরিক নাম্বার 3 তে প্রথম যে মলিকিউল নিয়ে আমরা করব, ভালো করে দেখবি BF3 এই মলিকিউলটা, সরি 2 লিখে ফেলেছি,
BF3 এই মলিকিউলটা নিয়ে আমরা ট্রাই করব। সেন্ট্রাল অ্যাটমকে প্রথমেই দাগাবো মনে মনে, পরীক্ষার হলে এরকম তীর চিহ্ন দিয়ে দেখানো দরকার নেই, আমি তোদের বোঝাচ্ছি বলে বোর্ড ওয়ার্ক করছি বলে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তাহলে বেরিলিয়ামটা আমার সেন্ট্রাল, ক্লিয়ার। বেরিলিয়াম কেন বলছি, এক্সট্রিমলি সরি, বোরন আমার সেন্ট্রাল BF3। তাহলে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1, তোদের অ্যাটমিক নাম্বার অলওয়েজ মনে রাখতে হবে। অ্যাটমিক নাম্বার বোরনের 5 মানে টোটাল ইলেকট্রন 5টা নিউট্রাল অবস্থায়। ইলেকট্রনিক কনফিগারেশন এরকম 2 2 4 একে 5টা। ভ্যালেন্স সেল কোনটা, 2 ইজ ইওর ভ্যালেন্স সেল। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত, 2s এ দুটো 2p তে একটা, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন এখানে 3টে। তাহলে সেন্ট্রাল অ্যাটমের আমরা কি বসাবো, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে বোরনের জন্য বসে গেল 3টে। আর কি এখানে ফ্লুরিন ইজ এ টার্মিনাল, বলেছি এটা টার্মিনালে বসলে একটা করে ইলেকট্রন বন্ডিং এ টেক পার্ট করায়, মোনোভ্যালেন্ট। তাহলে 3টে ফ্লুরিন একটা করে 3টে দেবে, তাহলে টোটাল ইলেকট্রন কটা এখানে 6টা মানে ইলেকট্রন পেয়ার কটা, 3টে ইলেকট্রন পেয়ার। এবার 3টে ফ্লুরিন আছে, তাহলে 3টে ফ্লুরিনের সাথে মিনিমাম 3টে কোভ্যালেন্ট বন্ড আছেই, তো 3টে কোভ্যালেন্ট বন্ড মানে 3টে বন্ড পেয়ার। তাহলে এই 3টে ইলেকট্রন পেয়ারের মধ্যে কি হয়ে গেছে, 3টে বন্ড পেয়ার হয়ে গেছে। তাহলে 3টে ইলেকট্রন পেয়ারে 3টে ইউজড আপ হয়ে গেল, তাহলে বাকি আর কি 0 লোন পেয়ার। এটা লেখার দরকার নেই, আমি তাই বলছি। তাহলে এর জেনারেল স্ট্রাকচার কি হচ্ছে, জেনারেল হচ্ছে এটা AB3, লোন পেয়ার নেই তাই লেখার দরকার নেই, তাও আমি লিখছি AB3L0। এনসিআরটি যদি কেউ ফলো করিস, এনসিআরটি লোন পেয়ারকে ই লেখে, তাহলে ওখানে সাথে কনফিউশনে কিছু নেই। লোন পেয়ারটাকে আমি জেনারেল স্ট্রাকচার লেখার সময় কিভাবে সংকেতে প্রকাশ করছি সেটা তো নিজেরা একটু ভেরিয়েবল হতেই পারে, কোনো বই এল লিখছে, কোনো বই ই লিখছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাজ লং অ্যাজ তুই ধরতে পারছিস বিষয়টা কি তাহলেই হবে। তাহলে AB3L0 হলে শেপ কি হয়, AB3L0 হলে আমাদের শেপ এরকম হয়, এরকম হবে। আমাদের বন্ডের এন্ড পয়েন্টগুলো কানেক্ট করতে হয়। তাহলে 3টে মলিকিউলই সমস্ত অ্যাটমগুলো একটা সিঙ্গেল প্লেনে, বোর্ডের প্লেনে রয়েছে। তাহলে এইটাকে আমরা কি বলি, ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়, ট্রাইগোনাল প্ল্যানার। আশা করি বুঝতে পারছিস। BF3টা একটা ইম্পর্টেন্ট মলিকিউল, ঠিক আছে। BF3তে আমি সেই জন্য স্টার দিলাম। নেক্সট আমরা এবার এগোবো, স্টেরিক নাম্বার 3 হলো, হ্যাঁ ভালো করে দেখে নে BF3। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছিস। এবার পরীক্ষাতে তোকে যদি BF3 বা অন্য কোনো মলিকিউলের শেপ লিখতে দেয়, তখন এই ক্যালকুলেশনটা তো তোকে দেখাতে হবেই। এবং এটা করলে যদি 3 নাম্বার থাকে, 3 নাম্বার দেবে না আশা করি, দেখি ক নাম্বার দেয়, যাই হোক জেএন মার্কসই দেবে, ফুল মার্কস পাওয়ার মতনই অ্যান্সার। এবার কিছু কথা একটু কথাই লিখবো, কিভাবে কথাই লিখবো সেটা আমি বইয়ের লাইন পড়ে দেবো, কারণ বইয়ের যেভাবে লিখেছে সেভাবে অ্যান্সার লেখাটাই আমাদের বেস্ট। কিন্তু সে তো লেখার কথাটা পরের গল্প, আগের গল্পটা হচ্ছে আমি আদতে বিষয়টা বুঝতে পারছি কি নাই। তুই যদি বিষয়টা বুঝতে না পারিস তাহলে তুই কত মুখস্থ করবি, মুখস্থ করে পরীক্ষা হলে মনে থাকবে না। আমি লিখে দিচ্ছি কোথায় লিখতে হবে বল, আমি লিখে দিচ্ছি, সাইন করছি যে এত শেপ মলিকিউল রয়েছে আর তার এত শেপ রয়েছে, তুই এগুলো মুখস্থ করে মনে রাখতে পারবি না, অসম্ভব ব্যাপার। সো আমাদের বুঝতে হবে বিষয়গুলো কিভাবে করব না করব, সেই জন্য আগের দিন VSEPR বুঝিয়েছি। এবং এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করতে পারার জন্য কেউ যদি হঠাৎ করে শুরু করবে মনে করিস বন্ডিং হবে না, অ্যাটমিক স্ট্রাকচার থেকে স্টার্ট করতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে, মানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, পিরিয়ডিক টেবিল বুঝতে হবে, বন্ডিং এর আগের জিনিসগুলো বুঝতে হবে, তবে গিয়ে এই জিনিসগুলো তোর কাছে ইজি হবে। টাইম ইনভেস্ট করতে হবে এগুলো ঠিক করে করার জন্য। আচ্ছা, এবার আমি একটু বইয়ে চলে যাই। বইয়ে আমি একটা জিনিস বলবো, আজকে কি বলেছি, আমি কোনো ডবল বন্ডেড সিস্টেম নেব না, কমপ্লিকেসি আজকে করবো না। ডবল বন্ডেড সিস্টেম নিয়ে আলোচনা করব হাইব্রিডাইজেশন শেখানোর পর, এবং ডবল বন্ডেড সিস্টেমকে হাইব্রিডাইজেশন দিয়ে কিভাবে বলবো শেপ, এবং VSEPR দিয়ে কিভাবে শেপ বলবো আমি তখন বলবো, কারণ ডবল বন্ড নিয়ে আরেকটু ডিটেলে আলোচনা আমাদের করতে হবে। সো চিন্তার কিছু নেই, বলবো পরে। এবং টোটাল শেপ অফ দ্য মলিকিউল নিয়ে উপর একটা সিঙ্গেল ক্লাস করব, যে হাইব্রিডাইজেশন এবং VSEPR নিয়ে কোরিলেট করবো দুটো থিওরিকে। আচ্ছা, তাহলে AB3L0 এর পর আছে AB2L1, স্টেরিক নাম্বার 3 AB2L1। এবার দেখি AB2L1 এ দেখ একটা SO2 বলে মলিকিউল পাবি। হ্যাঁ দেখ SO2, বাকি SnCl2 PbCl2 এসব তো আছে, SO2 তোর বইয়ে SO2টাকে এক্সপ্লেন করা রয়েছে। এবার এখানে অক্সিজেন আছে মানে ওখানে ডবল বন্ড আছে। তো আমি আজকে AB2L1 শেপটাকে স্কিপ করে যাচ্ছি আজকের ক্লাসে। তার মানে এটা যেন কারোর একবার না মনে হয় স্যার এটা স্কিপ করে গেলে এটা শিখতে পারলাম না। কবে শিখবো? আমাকে হাইব্রিডাইজেশনটা একটু পড়িয়ে নিতে দে, দুটো থিওরিকে যখন কোরিলেট করবো। যেগুলো আজকের ক্লাসে আমি স্কিপ করে যাচ্ছি কমপ্লিকেসি কম রাখবো বলে, সেগুলো সমস্তগুলো আমরা পরে কভার করে ফেলবো। পরে ইন দ্য সেন্স এক দুটো ক্লাসের মধ্যেই, পরে মানে অনেক পরে নয়, কবে হবে কোনো গ্যারান্টি এরকম নয়, গ্যারান্টি নেই এরকম ব্যাপার নয়। হাইব্রিডাইজেশনটা পড়িয়ে নিতে দে,
তারপরে আমরা এই মাঝখানের পার্টগুলোকে কোরিলেট করে দেবো। তখন ওই হাইব্রিডাইজেশনটা শিখে গেলে এই বিষয়পত্রগুলোতে আমি যেগুলো বলবো, পাই বন্ডকে ক্যালকুলেশনের মধ্যে নেবো না, কেন নেবো না, কি হচ্ছে না হচ্ছে, তখন বুঝতে ইজিয়ার হবে। এখন আমিও তোদেরকে বোঝাতে গেলে পুরো এমন টার্মিনোলজি আমাকে ইউজ করতে হবে যে টার্মিনোলজিগুলো আমি এখনো তোদের বলিনি, তো কনফিউশন লাগবে। সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি AB to L1। বাকি সমস্ত যা আছে সব কিছুই আমরা আলোচনা করব। দেখি স্টেরিক নাম্বার 4 এর দিকে আমরা এগোই। স্টেরিক নাম্বার 4। সো স্টেরিক নাম্বার 4 এ প্রথম যে মলিকিউল নিয়ে আমরা আলোচনা করব CH4, ঠিক আছে? তাহলে CH4 নিয়ে আমরা আলোচনা করব। দেখি CH4 এ কি করে হচ্ছে। সেন্ট্রাল অ্যাটমকে কার্বন, আমি এবার একটু তাড়াতাড়ি স্পিড বাড়াবো, আমি একটু স্পিড বাড়াচ্ছি, নয়তো একটা একটা করে এভাবে ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। অলরেডি এই দুটো মলিকিউল করতে আর অন্য গল্প শোনাতে শোনাতেই 15 মিনিট বেরিয়েছে, আমি ওটাই দেখছিলাম কতক্ষণ হলো। একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে তাড়াতাড়ি করি। সেন্ট্রাল অ্যাটম কার্বন, কার্বনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা সবাই জানি 4। তাও যদি না বুঝতে পারিস আমি আরেকবার দেখাই। কার্বন হচ্ছে 1s2, 2s2 এবং 2p2, টোটাল 6টা ইলেকট্রন। তাহলে 2s2 2p2 এটাই তোর ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেলে 2 2 4টে ইলেকট্রন, 4টে হাইড্রোজেন বলেছি। হাইড্রোজেন মোনোভ্যালেন্ট, স্বাভাবিক হাইড্রোজেন মোনোভ্যালেন্টই হবে। হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1, হাইড্রোজেনের 1s1, ও এই 1s1 এর ইলেকট্রনটাকেই বন্ডিংয়ে ইউজ করবে, তা একটা দেবে, টোটালে বন্ড পেয়ারে 2টো ইলেকট্রন পাবে, হিলিয়ামের কনফিগারেশন পাবে। তাহলে হাইড্রোজেন 4টে হাইড্রোজেন, একটা একটা করে টোটাল 4টে ইলেকট্রন, 4 আর 4 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন মানে 4টে ইলেকট্রন পেয়ার। আবার সেম গল্প, 4টে হাইড্রোজেন আছে মানে মিনিমাম 4টে কোভ্যালেন্ট বন্ড আছেই। 4টে কোভ্যালেন্ট বন্ড মানে 4টে বন্ড পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে 4টেই বন্ড পেয়ার ইউজ হয়েছে, তাহলে 0 লোন পেয়ার। তাহলে এটা কি দাঁড়ালো? জেনারেল AB4L0। আর আমরা আগের দিন কি শিখেছি? AB4L0 মানে জিওমেট্রি কি হয়, এবং এই বোল্ড ডট দেওয়ার কি মিনিং আমি সবই আলোচনা করেছি, ফ্লাইং ওয়েজ কনফিগারেশন বলে। তাহলে এটা হচ্ছে তোর CH4 মিথেন। আচ্ছা, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়? এখানে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট, মনে রাখতে হবে, মানে 109.5 ডিগ্রি মতো। আর এই জিওমেট্রিটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। টেট্রাহেড্রাল কেমন দেখতে হয় স্যার? আগের দিন দেখিয়েছি, আজকে আমি আবার একবার রিপিট করছি। আগের দিন দেখিয়েছি, আজকে আবার রিপিট করছি। আজকে বেশিক্ষণ এটা ধরে আলোচনা করবো না, কারো যদি শেপগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা করতে হয় এর আগে VSEPR পার্ট 1 দেখবি। তাহলে এই যে দুটো বন্ডকে আমি এরকম সিঙ্গেল লাইন দিয়ে দেখিয়েছি, সেই দুটো ইন প্লেন। তাহলে যে দুটো অ্যাটমকে তুই আমার হাতের তালুতে দেখতে পাচ্ছিস, দ্যাট মিনস এই অ্যাটমটা আর এই ওপরের অ্যাটমটা, ঠিক আছে? লাইট পড়ছে বলে মনে হয় অন্ধকার, যাই হোক। তাহলে এই দুটো অ্যাটম আমার হাতের তালুতে, ওর হাতের তালুর রেসপেক্টে এই অ্যাটমটা অ্যাবভ দ্য প্লেন উঠে রয়েছে, আর এই অ্যাটমটা বিলো দ্য প্লেন। বিলো দ্য প্লেনটা ডট ডট ডট, অ্যাবভ দ্য প্লেনটা এরকম বোল্ড। আমি আর এটা নিয়ে আর কিছু বললাম না, আগের দিন অনেক ভালো করে বুঝিয়েছি, দেখবি। টেট্রাহেড্রাল, মিথেন। নেক্সট অ্যামোনিয়া, NH3। আলোচনা করি সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন। নাইট্রোজেনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা? 5টা। বুঝতে পারছিস? না বুঝতে পারলে লিখি। নাইট্রোজেন হচ্ছে 1s2, 2s2, 2p3, ভ্যালেন্স সেল হচ্ছে 2, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 3 আর 2 5টা। 3টে হাইড্রোজেন, টোটালিটিতে 3টে। এগুলো সব স্টেরিক নাম্বার 4 এর আন্ডারেই ছিল, ভালো করে যদি আগের দিনটা দেখিস। তার জন্যই দেখবি স্টেরিক নাম্বার 4 মানে টোটাল ইলেকট্রন 8টা, ইলেকট্রন পেয়ার তোর কাছে 4টে। বলেছিলাম স্টেরিক নাম্বার 4 মানে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স সেলে টোটাল ইলেকট্রন পেয়ার 4টে, তার জন্য স্টেরিক নাম্বার 4। এবার এই 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে 4টেই বন্ড পেয়ার হতে পারে, অথবা 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হতে পারে, অথবা 2টো বন্ড পেয়ার 2টো লোন পেয়ার হতে পারে। তাহলে টোটাল ইলেকট্রন পেয়ার 4টে, তাহলে স্টেরিক নাম্বার 4। এবার দেখি এর কি সিচুয়েশন। 3টে হাইড্রোজেন আছে মানে 3টে মিনিমাম কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে 3টে বন্ড পেয়ার। তাহলে 4টের মধ্যে 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে 3টে ইলেকট্রন পেয়ার হচ্ছে বন্ড পেয়ার। তাহলে লাস্ট যেটা পড়ে থাকবে সেটা অবভিয়াসলি কি? একটা লোন পেয়ার। জেনারেল ফর্ম কি হবে আমি এখানে লিখি, AB3L1। আগের দিন শিখেছি AB3L1 মানে কি শেপ হয়? টেট্রাহেড্রাল জিওমেট্রিতে একটা বন্ড পেয়ারকে লোন পেয়ার দিয়ে রিপ্লেস করে দেবো। একটা বন্ড পেয়ারকে যদি আমরা লোন পেয়ার দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমার শেপ কি হচ্ছে ভালো করে দেখ। এটাকে আমরা বলেছিলাম পিরামিডাল, ঠিক আছে? কি হলো ব্যাপারটা? পিরামিডাল আর পিরামিডিও বলতে গিয়ে বাংলা ইংরেজি মিক্স করে ফেলছিলাম, যাই হোক। তাহলে পিরামিডিও বা পিরামিডাল শেপ, ঠিক আছে? অনেক বই এটাকে ট্রাইগোনাল পিরামিডালও বলে, কারণ এই পিরামিডটার বেসটা হচ্ছে ত্রিভুজাকৃতি, ঠিক আছে? বেসটা ত্রিভুজাকৃতি। এটা হচ্ছে সেই ত্রিভুজটার একটা ফেস, এটা হচ্ছে এই ত্রিভুজটার একটা ফেস, আর এটা হচ্ছে ত্রিভুজটার আরেকটা ফেস। আর 2D-তে 3D ড্র করছি, এর উল্টো দিকে একটা ফেস আছে। আশা করি পিরামিডটা বুঝতে পারছিস। তাহলে এটাকে আমরা বলবো পিরামিডিও বা পিরামিডাল।
পিরামিডাল, পাইরামিডাল, যা ইচ্ছা উচ্চারণ কর, কিন্তু সঠিক শেপ লিখে আয়। বন্ড অ্যাঙ্গেল এখানে বলতে হয়, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয় ভালো করে, এখানে বন্ড অ্যাঙ্গেলটা হয় এই যে অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা হয় তোদের ছায়া প্রকাশনীর বই অনুযায়ী 107.3 ডিগ্রি, ঠিক আছে। কেন হয়? এই লোন পেয়ারটা বন্ড পেয়ারের সাথে রিপালশন করে, প্রশ্ন আসবে, তুই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবি তখন আলোচনা করব, এখন তো আমি মুখে বলছি, পরে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো তখন বইয়ে মার্ক করে দেবো, আজকেও পরেও এখনও মার্ক করবো, তখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করার সময় আরো ভালোভাবে মার্ক করে দেবো। দেখ এইভাবে অ্যান্সারটা লিখতে হবে, তাহলে প্রথমে এই ভিএসিপিআর দিয়ে তার শেপ বানাতে হবে, দিয়ে বলতে হবে লোন পেয়ারটা বন্ড পেয়ারের সাথে রিপালশন করছে, এবং যেহেতু এইখানটাই লিখি এলপি বিপি রিপালশন ইজ গ্রেটার দেন বিপি বিপি রিপালশন, বন্ড পেয়ার রিপালশন, লোন পেয়ার রিপালশন ইজ স্ট্রঙ্গার দেন বন্ড পেয়ার রিপালশন, তাই এই রিপালশনটা স্ট্রঙ্গার, এই লোন পেয়ারটা বন্ড পেয়ারগুলোকে একটু ক্র্যাম্পড করে দেয়। তাহলে দিস ইজ ইউর টেট্রাহেড্রাল জিওমেট্রি, টেট্রাহেড্রাল জিওমেট্রিতে এই উপরেরটাকে আমি ধরলাম লোন পেয়ার, তাহলে দেখ পিরামিড দেখতে পাচ্ছিস, এই যে পিরামিডাল একটা জিওমেট্রি আসছে, ঠিক আছে, পিরামিড আসছে, তাহলে এটাকে আমি যদি সরিয়ে দিই তাহলে তোর এখানটায় কি আছে, লোন পেয়ার আছে, আমার হাতের এটা হচ্ছে লোন পেয়ার, এই লোন পেয়ারটা কি করছে, এই বন্ড পেয়ারগুলোর সাথে রিপালশন করছে, তাহলে এই বন্ড পেয়ারগুলো কি হচ্ছে, একটু নিচের দিকে এরকম করে একে অপরের দিকে ঝুঁকে চলে আসছে, বুঝতে পারছি, লোন পেয়ারটা রিপেল করতে হলে একে অপরের দিকে ঝুঁকে চলে আসছে, সো বন্ড অ্যাঙ্গেলটা কমছে, কতটা কমছে, 109 ডিগ্রি 28 মিনিট থেকে 107.3, 109 ডিগ্রি 28 মিনিটে তুই অলমোস্ট 109.5 ডিগ্রির কাছাকাছি ধরতে পারিস। বেশ, নেক্সট এবার আমরা করবো আমাদের গুড ওল্ড সবারই ফেভারিট মলিকিউল H2O, জল। সবাই আমরা বলি জলের মতো সোজা, জল ওয়াটার মলিকিউলটা নিজে ইটসেলফ অত ইজি নয়, শেপ বার করাটা খুবই ইজি, হাইড্রোজেন বন্ডিং যখন পড়বো তখন দেখবো জলের অ্যানোমালাস বিহেভিয়ার পড়েছিলি না, জলে 4 ডিগ্রি সেলসিয়াসের ডেন্সিটিটা বেশি হয় এবং বরফ কেন জলে ভাসে, এইসব প্রশ্নগুলো, তাহলে জলের ওখানে একটা অ্যানোমালাস বিহেভিয়ার আছে যেটা আমরা হাইড্রোজেন বন্ডিং দিয়ে পড়বো, এই চ্যাপ্টারেরই পার্ট। আচ্ছা যাই হোক, সেন্ট্রাল অ্যাটম কে, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে অক্সিজেন, বলার কোনো প্রবলেম নেই। অক্সিজেনের টোটাল ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন কটা, টোটাল নয়, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 6টা, দুটো হাইড্রোজেন মোনোভ্যালেন্ট যেহেতু টার্মিনাল, একটা করে দুটো, এখানেও দেখ টোটাল ইলেকট্রন 8টা, এটা হচ্ছে এই 4টে ইলেকট্রন পেয়ারেরই গোষ্ঠী। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনটা যদি না বুঝতে পারিস আমি লিখি 1s2 2s2 তারপরে 2p4, তাহলে টোটাল ভ্যালেন্স সেল হচ্ছে তোর এই যে 2, সেই ভ্যালেন্স সেল যদি 2 হয় তাহলে 2 এর এসে দুটো, 2p তে 4টে, দ্যাট মিনস টোটালিটিতে আমার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। তো 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন মোনোভ্যালেন্ট, তাহলে দুটো কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে দুটো বন্ড পেয়ার, তাহলে 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে বাকিগুলো কি, বাকি দুটো লোন পেয়ার। জেনারেল স্ট্রাকচার তাহলে কি দাঁড়ালো, AB2L2, তাহলে টেট্রাহেড্রালে দুটো বন্ড পেয়ার লোন পেয়ার দিয়ে রিপ্লেসড, তাহলে অক্সিজেন লোন পেয়ার, এই অ্যাবাভ দ্য প্লেনের বন্ডটাকে রাখলাম আর বিলো দ্য প্লেনটাকে রাখলাম, এরকম করে গোল জাস্ট এরকম ত্রিভুজের মতো আমি যেরকম করেছেন তাতেও হবে, এরকম করে যে বোল্ড করতে হবে এমন কোনো কথা নয়, আমি এইভাবে লিখে দিলেও হতো, তাতেও হতো, কারণ অত বোল্ড করার সময় থাকে না, এখন করছি দেখতে ভালো লাগবে বলে। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে লক্ষ্য করার বিষয়টা হচ্ছে, এখানে লক্ষ্য করার বিষয়, এখানে বিপি বিপি রিপালশন আছে, এলপি বিপি রিপালশন আছে, এবং বন্ড পেয়ার রিপালশন তো আছেই, এবং আমরা কি জানি বিপি বিপি রিপালশন সব থেকে বেশি, বন্ড পেয়ার বিপি বিপি কেন বললাম, সরি একদম ভুল, লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি, এলপি রিপালশন সব থেকে বেশি, তারপরে এলপি বিপি রিপালশন, এবং সব থেকে লো রিপালশন করে বিপি বিপি, বন্ড পেয়ার, ঠিক আছে। তাহলে লোন পেয়ার সব থেকে বেশি রিপেল করবে, যার ফলে লোন পেয়ার দুটো এরকম করে আছে, একে অপর থেকে সরবে, লোন পেয়ার দুটো বন্ড পেয়ারকে রিপেল করবে, এবং এটা তো ছিল আমার টেট্রাহেড্রাল জিওমেট্রি, যদি আমার এরকম হয়, টেট্রাহেড্রাল জিওমেট্রি যদি আমার এরকম হয়, ইন প্লেন যদি আমি এদের দুজনকে ধরি, এইটা আর এইটাকে যদি ইন প্লেন ধরি, তাহলে এদের দুজনকে লোন পেয়ার দিয়ে রিপ্লেস হচ্ছে, তাহলে লোন পেয়ার আমার মলিকিউলার জিওমেট্রিতে ইনভলভ থাকে না, তাই লোন পেয়ার দুটোকে বাদ দিয়ে দিলাম। তো এরকম করে থাকলো গোটা মলিকিউলটা, তাহলে একটা অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন, যদি এভাবে ভাবিস হাতের তালুর রেসপেক্টে একটা অ্যাবাভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন, এইটাকেই আমি এরকম করে ঘুরিয়ে বয়ে দেওয়া থাকে, ঠিক আছে, মলিকিউলটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া থাকে, এরকম করে ঘুরিয়ে দেওয়া থাকে, আশা করি বুঝতে পারছিস, ওয়াটার মলিকিউলটাকে আগে পিছিয়ে দেওয়া যায়, এরকম করে ঘুরিয়ে লেখা থাকে, এরকম করে ঘুরিয়ে লিখে দেওয়ার পর এটাকে কি বলে, ভি শেপড অর বেন্ড শেপড, ভি শেপড বলে, বেন্ট মানে ব্যাকা বলতে পারিস বা অ্যাঙ্গুলার বলতে পারিস, হচ্ছে গল্প। আর এখানে যেহেতু এলপি রিপালশনও আছে, এই ক্র্যাম্পটা অনেকটা বাড়ে বন্ড অ্যাঙ্গেলের, মানে অনেকটা ছোট করে দেয় বন্ড পেয়ারটাকে, এবং বন্ড অ্যাঙ্গেলটাকে করে দেয় কত, 104.5 ডিগ্রিতে, তাহলে বন্ড পেয়ারটা আরো কমলো, এবং এটা প্রশ্ন করে, ঠিক আছে, H2O CH4 এবং NH3 এদের বন্ড অ্যাঙ্গেলের কেন এই ভেরিয়েশনটা হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হট কোশ্চেন, ভালো করে বুঝতে পারতে হবে,
আশা করি বুঝতে পেরেছিস, আগের দিনও বলছিলাম আজকেও বললাম। বেশ, স্টেরিক নাম্বার 4 আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের বুঝতে হবে স্টেরিক নাম্বার 5। স্টেরিক নাম্বার 5 এর প্রথম মলিকিউল আমরা যেটা করব সেটা হচ্ছে PCl5। ধর আমি কালারটা একটু চেঞ্জ করে নিই হলোতে, PCl5। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস নাইট্রোজেনেরই গ্রুপে, পেরিওডিক টেবিল দেখ, নাইট্রোজেনের নিচে ফসফরাস। নাইট্রোজেনের যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন হবে ফসফরাসের ততগুলোই ভ্যালেন্স ইলেকট্রন হবে, 5টা। বিশ্বাস হচ্ছে না? ইলেকট্রনিক কনফিগারেশন কর। এই জন্যই পিরিয়ডিক টেবিল পড়া। কোনো একটা পার্টিকুলার গ্রুপের প্রথম এলিমেন্টের জেনারেল কনফিগারেশনটা পেয়ে গেলে, মানে ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো হবে সেই গ্রুপের বাকি এলিমেন্টগুলোরও ভ্যালেন্স ইলেকট্রন একই হবে। নাইট্রোজেনের গ্রুপেই আমার ফসফরাস, তো নাইট্রোজেনের 5টা ভ্যালেন্স ইলেকট্রন হলে ফসফরাসের 5টা ভ্যালেন্স ইলেকট্রন হতে বাধ্য। তাহলে দেখি 1s2 2s2 2p6 10টা, তারপরে 3s2 3p3 15। ঠিক আছে, তাহলে ওই যে 3s2 তে 2টো আর 3p তে 3টে, তাহলে 5টা। 5টা ক্লোরিন, একটা করে, টোটালিটিতে 5টা। তাহলে 5 আর 5 এ 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন মানে 5টা ইলেকট্রন পেয়ার। 5টা ক্লোরিন মিনিমাম 5টা কোভ্যালেন্ট করেছে, তাহলে 5টা ইলেকট্রন পেয়ারের মধ্যে 5টাই বন্ড পেয়ার, দ্যাট মিনস 0 লোন পেয়ার। জেনারেল স্ট্রাকচার কি হলো? AB5L0। ঠিক আছে, আগের বার AB4 লিখেছিলাম তো প্রথমটায়, না AB3 লিখেছিলাম? না, AB4 লিখেছিলাম, কোনো ভুল লিখিনি। তাহলে এখানে AB5L0 হলে কি শেপ হয়? AB5L0 হলে আমরা যে শেপটা বলেছিলাম সেটাকে বলেছিলাম, দাঁড়া আমি বি গুলোকে লিখে নিই, ট্রাইগোনাল। এই যে বেসটা আমার ট্রাইগোনাল, এই ট্রাইগোনাল বেস, আর তার সাথে আমার কি, ট্রাইগোনাল বেসের সাথে আমার অ্যাক্সিয়ালি 2টো বন্ড, এখানে বি এবং এখানে বি। এইগুলোকে আমি যদি কানেক্ট করি, তাহলে উপরে পিরামিড এবং নিচের পিরামিডটা ড্র করলাম না, প্রচুর ঘিঞ্জি হয়ে যাবে। তাহলে এই শেপটাকে আমরা বলি ট্রাইগোনাল বাই পিরামিডাল। কি বলি? ট্রাইগোনাল বাই পাইরামিডাল, মানে পিরামিডাল। ছোট করে বইয়ে লেখা থাকবে TBP। ঠিক আছে, কোনো এন্ট্রান্স এক্সামেও দেখতে পারিস যে TBP বলে লেখা আছে, দ্যাট মিনস ইওর ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। বেশ, কিরকম দেখতে হয় এই ছবি, এইটাকে তুই যদি দেখ, ঠিক আছে, উপরে নিচে 2টো বন্ড, উপরে নিচে কোন দুটোকে দেখায়? ও ঠিক আছে, অসুবিধা নেই। এইটাকে আমি একটু সরিয়ে নিই, ঠিক আছে, আমি নীলটাকে সাদাটাকে উপরে নিচে রাখি, দাঁড়া 1 সেকেন্ড। বেশ, তাহলে এই আমার হাতের তালুতে আমি এটাকে ধরলাম, তাহলে হাতের তালুতে তুই 3টে অ্যাটমকে দেখতে পাচ্ছিস, এটা, এইটা আর এটা। তাহলে এটা হচ্ছে একটা ত্রিকোণীয় ট্রাইগোনাল বেস আশা করি দেখতে পাওয়া যাচ্ছে, আমি আগের দিন ক্লাসেও দেখিয়েছি। তাহলে দিস ইজ ইওর ট্রাইগোনাল বেস, উপরে একটা বন্ড, যে দুটো নীল দিয়ে দেখিয়েছি বইয়ে, এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ট্রাইগোনাল বেসটা, 3টে সাদা বল, ঠিক আছে, একটা বল, 2টো বল, আর এই যে 3 নম্বর বল। এই যে উপরের বিটা দেখছি সেটা হচ্ছে এই নীলটা, আর নিচের বিটা দেখছি সেটা হচ্ছে নিচ দিয়ে এটা আছে, দেখতেই পাচ্ছিস। এবার এই নীল বলের হেড থেকে ট্রাইগোনাল বেসের যে 3টে বল আছে, 3টে বলের হেড যদি ইমাজিনারি লাইন দিয়ে কানেক্ট করিস, তাহলে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এই পিরামিডের বেসটা কেমন? এই পিরামিডের বেসটা হচ্ছে যে ত্রিভুজাকৃতি, দ্যাট মিনস ট্রাইগোনাল। তাহলে ট্রাইগোনাল, উপরে পিরামিড এবং নিচে পিরামিড, দ্যাট মিনস ইওর বাই পিরামিডাল, 2টো পিরামিড হয়ে গেল PCl5। এবার আগের দিন বলেছিলাম এরপরে যখন বন্ড পেয়ার থেকে একটা করে লোন পেয়ার আনবো, মানে AB4L1, এইভাবে যখন চেঞ্জ হতে যাবো, L1 তো আর L1 লেখে না, AB4L লিখবে তোর বইয়ে। তো ওইভাবে যখন যাবো তখন এই হলুদ যে বি গুলো আছে ওগুলোকেই আমরা একটা করে রিপ্লেস করব, নীল বি গুলোকে আমরা রিপ্লেস করব না। কেন করব না? আগের দিনে ক্লাস রেফার কর, আজকের ক্লাসে ওটা বলে আমি টাইম নষ্টও করব না, তোদের যারা পড়েছিস আগের ক্লাস তাদেরকে আমি বড় করব না। তাহলে এবার আমি যে মলিকিউলটা করব খুব ইম্পর্টেন্ট, সেই মলিকিউলটা হচ্ছে SF4 মলিকিউল। স্টার দিয়ে নিবি খাতাতে, পারলে ডবল স্টার দিয়ে নিবি। তাহলে SF4 মলিকিউলটা করি। সেন্ট্রাল অ্যাটম কি SF4 এর সেন্ট্রাল হচ্ছে সালফার হচ্ছে অক্সিজেনেরই গ্রুপে। সালফার অক্সিজেনের গ্রুপে মানে অক্সিজেনের 6টা ভ্যালেন্স ইলেকট্রন, সালফারেরও 6টা ভ্যালেন্স ইলেকট্রন হবে। ফ্লুরিন মোনোভ্যালেন্ট এবং টার্মিনালে আছে 4টে ফ্লুরিন কতগুলো কৌলি ইলেকট্রন দেবে? একটা করে, টোটাল 4টে ইলেকট্রন দেবে। হবে কটা? 6 আর 4 10, মানে 5টা ইলেকট্রন পেয়ার। 4টে ফ্লুরিন আছে, 4টে বন্ড পেয়ার, তাহলে 4bp 0lp হবে, ঠিক আছে, 4bp 0lp। 1 সেকেন্ড দাঁড়া, গরম করছে। বেশ, কি হলো? 4bp 0lp। তাহলে 4bp 0lp মানে কি? এটা জেনারেল স্ট্রাকচার হবে
B4L1 AB4L1 হলে কিরকম দেখতে হয়, ওই একটা এই হলুদ বন্ডটাকে আমি সরাবো, ঠিক আছে, এই হলুদ বন্ডটার জায়গায় আমি লোন পেয়ার বসাচ্ছি। তাহলে সালফার এই দিকের হলুদ বন্ডটার জায়গায় আমি লোন পেয়ার বসালাম, উপরে বন্ড নিচে বন্ড, এরা দুজন রয়েছে। তাহলে ফ্লুরিন 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 ফ্লুরিন, এই শেপটাকে আমরা কি বলেছিলাম, সি-স, কি বলেছিলাম, সি-স, আর এর একটা নাম আছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল বললাম, এক্সট্রিমলি সরি, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, ঠিক আছে। আর মাথায় অন্য কথা চলছিল, টেট্রাহেড্রাল বলতে গিয়ে অক্টাহেড্রাল বলে ফেলেছি, সরি। তাহলে সি-স কেন বলছি, এইটাকেই তুই যদি এরকম করে একটু ঘুরিয়ে ভাবিস, হ্যাঁ ঘুরিয়ে ভাব, তাহলে এই দুটো ফ্লুরিন দুটো এন্ডে দেখতে পাচ্ছিস, এই বরাবর লোন পেয়ারটা আছে, আর এরকম করে দুটো ফ্লুরিন। তাহলে আমি যদি এই লোন পেয়ারের ছবিটাকে যদি মুছে দিই, তাহলে দেখ, এবং ফ্লুরিনের লেখা দুটো মুছে দিই, তাহলে ভাবতে পারিস কি বলি, পার্কে যে ছেলে বসে যে আমাদের সি-স হয়, যে খেলে একটা দিক নামে ওঠে, তাহলে সেরকম টাইপের দেখতে লাগছে, আগের দিনও বলেছি, দ্যাট ইজ ইয়োর সি-স, অথবা ডিস্টর্টেড অক্টাহেড্রালও বলা যায়। সি-স তাহলে কিরকম হচ্ছে, এই যে তোর টিবিপি স্ট্রাকচার, দিস ইজ ইয়োর টিবিপি, তাহলে ট্রাইগোনাল বেস, তাই না, এইভাবে ধরি, এই তোর ট্রাইগোনাল বেস, ট্রাইগোনাল বেসের ধর এইটা তোর বন্ড পেয়ারটা লোন পেয়ার দিয়ে রিপ্লেস হয়েছে, আমার হাতটা লোন পেয়ার, তাহলে এই যে শেপটা আসছে, এই যে শেপটা দেখতে পাচ্ছিস, দিস ইজ ইয়োর টিবিপি। তাহলে আমি ঘুরিয়ে যখন লিখেছিলাম দুজন ছেলে বসে আছে, এই দেখ, তাহলে এটা হচ্ছে তোর পাদানিটা, আর এটা সরে গেছে ধর, এটা বন্ড লোন পেয়ার দিয়ে রিপ্লেস হয়ে গেছে, তাহলে এরকম টাইপের দেখতে লাগছে না বিষয়টা। তাহলে এই দুটো এরকম করে হাতের তালুতে আমি বসিয়ে দিলাম, হাতের তালুতে আমি এইভাবে বসিয়ে দিলাম, আর এই দুটো এন্ডে দুটো ছেলে বসতে পারে, এবং এই দুটো এর উপরে নিচে নামছে, বুঝতে পারছি আশা করি। হাতের এই তালুতে দুটো বল আছে, আর এই দুটো সাইড এইভাবে এইভাবে দুলছে, তাহলে দিস ইজ ইয়োর সি-স। ডিস্টর্টেড অক্টাহেড্রাল কেন বলছে, আবার অক্টাহেড্রাল বলছে, দেখছিস, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল কেন বলছে, টেট্রাহেড্রাল জিওমেট্রিতে তুই যদি ভাবিস, টেট্রাহেড্রাল জিওমেট্রিটা আমি একবার রেডি করে নিই দাঁড়া, তাহলে এই দুটোকে পাশাপাশি থাকলে তুই বুঝতে পারবি কেন ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। তাহলে তুই যদি এইভাবে ছবি দুটোকে দেখিস, এখানেও চারটে বন্ড, এখানেও চারটে বন্ড, তাই না। এবার এখানে অলওয়েজ থাকে দুজন ইন প্লেন, একজন অ্যাবাভ দ্য প্লেন, একজন বিলো দ্য প্লেন। এইখানে লোন পেয়ারটা থাকার ফলে লোন পেয়ারটা কি করছে, লোন পেয়ারটা এখানে করে রিপালশন, ঠিক আছে। এই রিপালশনটা করে বলে কি হচ্ছে, দেখ এইখানটাই তুই যদি এরকম করে লোন পেয়ারটা ভাব আছে, হ্যাঁ এখানটায় এই লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা এই দুটো বন্ডকে ঠিলে সোজা করে রেখেছে। এইখানে যদি এই লোন পেয়ারটা না থাকতো, এই দুটো বন্ড এরকম করে নেমে আসতো, এই নীলটা আর এই সাদাটা এরকম করে নেমে আসতো, নীলটা সাদাটা এরকম করে ব্যাকে পিছিয়ে আসছে, ভাব আমি গ্রিপ করতে পারছি না, ব্যাকে এইভাবে পিছিয়ে আসছে, ভাব, ঠিক আছে, ব্যাকে এইভাবে পিছিয়ে আসছে। তাহলে দেখ এই দুটো ইন প্লেন, তাহলে এই দুটো, এইটা আর এটা তোর ইন প্লেন, সেই ইন প্লেনের রেসপেক্টে এই যে হলুদ নীল বলটা যেটা ছেড়ে দিলাম, এটা এরকম করে বেঁকে আছে, তো এটা অ্যাবাভ দ্য প্লেন থাকতে চাইছে, এটা বিলো দ্য প্লেন থাকতে চাইছে, কিন্তু লোন পেয়ারটা এটাকে এরকম করে এইরকম অ্যাঙ্গেলে থাকতে দিচ্ছে না, ঠিলে লোন পেয়ারটা রিপেল করে এদের দুজনকে সরিয়ে এইদিকে রাখছে। তো এটা লোন পেয়ারটা আছে বলে অ্যাজ ইফ যেন, মানে ভাবছি লোন পেয়ারটা আছে বলে অ্যাজ ইফ যেন, লোন পেয়ারটা না থাকলে এটা টেট্রাহেড্রাল হতে চাইতো, লোন পেয়ারটা আছে বলে অ্যাজ ইফ টেট্রাহেড্রাল জিওমেট্রিতে একটা ডিস্টরশন আসছে, তো তার জন্য ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বলা হচ্ছে। অথবা তুই পরীক্ষাতে যেটা লিখে আসবি সেটা হচ্ছে সি-স, এবং এটা খুব ইম্পর্টেন্ট, 23-এর WBJE-তে কিন্তু অলরেডি পড়েছে, এবং এই SF4 মলিকিউলটা কিন্তু বারবার পড়ে, WBJE-র কোশ্চেন যখন করাবো তখনই বুঝতে পারবি, ঠিক আছে। চল নেক্সট, SF4 হলো, দেখি আমরা কতটা করে ফেললাম, একটু বইয়ের দিকে তাকাই, কত দূর অবধি আমরা এলাম। বইয়ের দিকে তাকালে আমরা AB3L1 অবধি হয়ে গেছে। আমি এত মলিকিউল নিয়ে চিন্তা করার কিছু নেই, আগে জেনারেল কিভাবে মলিকিউলের উপর করতে হয় বুঝতে হয় ভাব, আর যেগুলো আমি করাচ্ছি সেগুলোই পরীক্ষায় আসার চান্স ম্যাক্সিমাম। এখানে আরও অনেক মলিকিউল বলবে, সেগুলো আমি বুঝিয়ে দেবো কীভাবে করতে হয়, কারণ শেপ অফ দ্য মলিকিউল নিয়ে আরও অনেকটা আলোচনা করতে হবে, এখানে আলোচনা শেষ হচ্ছে না VSCPR বা আজকের ক্লাসে শেষ হয়ে যাচ্ছে না এরকম নয়, দায়সারা করে কোনো টপিকই শেষ করবো না, সমস্তটা শেষ হবে। আগে জেনারেল করতে তো শেখ, ABCDটা শেখ, তারপরে জটিল জায়গায় যাবো। তাহলে আমরা AB5-এর AB4L মানে SF4 অবধি করে ফেললাম, এবার AB3L2 হবে স্বাভাবিক। এখানে আমি BRF3 নিয়েও করতে পারি, CLF3 নিয়েও করতে পারি, IF3 নিয়েও করতে পারি। XCOF2 খুবই ইম্পর্টেন্ট মলিকিউল, জুম ইন করি, XCOF2 আছে, খুবই ইম্পর্টেন্ট মলিকিউল, কিন্তু XCOF2 নিয়ে আলোচনা করবো না। ওই যে অক্সিজেন আছে, অক্সিজেনের ডবল বন্ড, এখানে আলোচনা করবো না, হাইব্রিডাইজেশন শিখি, তারপরে আবার এই মলিকিউলগুলি আলোচনা করবো, কারণ জেননের কম্পাউন্ড মানে ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই মলিকিউলগুলোর ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে দেখ, একটা ক্লোরিনের সাথে 3টে ফ্লোরিন, একটা ব্রোমিনের সাথে 3টে ফ্লোরিন, একটা আয়োডিনের সাথে 3টে ফ্লোরিন, মানে একটা হ্যালোজেনের সাথে, একটা বড় হ্যালোজেনের সাথে 3টে ছোট হ্যালোজেন বন্ড করেছে। স্বাভাবিক, একটা বড় হ্যালোজেন সেন্ট্রাল, তাকে ঘিরে 3টে ছোট হ্যালোজেন তাকে ঘিরে বসে রয়েছে। এগুলোকে আমরা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বলি। যখন পরের বছর মানে তোদের ক্লাস 12-এ
যখন আমি গ্রুপ 17 পড়াবো তখন ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড নিয়ে ভালো করে পড়তে হবে, তো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ফর দ্য টাইম বিং একটা হ্যালোজেনের সাথে 3টে হ্যালোজেন বন্ড করেছে। এবার এইখানটা একটু ভালো করে বোঝ, আমি ClF3 নিয়ে আলোচনা করছি, BrF3 ক্ষেত্রেও একই হবে। তাহলে আমি যদি এখন ClF3 নিয়ে আলোচনা করি, কি নিয়ে আলোচনা করব বললাম? Cl একটা ক্লোরিনের সাথে 3টে ফ্লুরিন, তাহলে এখানে সেন্ট্রালকে ক্লোরিন। এবার যেন কোনোভাবেই কনফিউশন না হয়, স্যার আপনি বলেছেন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো বন্ডিংয়ে একটা করে ইলেকট্রন টেক পার্ট করাবে, তাহলে এই ক্লোরিনটার জন্য আপনি 1 না লিখে কেন এখানে ক্লোরিনের জন্য 7 লিখলেন? যার বোঝার সে অলরেডি বুঝেছিস, যে বুঝিসনি তার জন্য আমি এখন বলছি। কি বললাম এই প্রথমেই, যে সেন্ট্রাল অ্যাটম তার কি বসবে? যে সেন্ট্রাল অ্যাটম তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বসবে। এবং ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং হাইড্রোজেন এরা যখন টার্মিনাল অ্যাটম হিসেবে বসবে তখন একটা করে ইলেকট্রন টেক পার্ট করাচ্ছে। এখানে কি ক্লোরিনটা টার্মিনাল? না, এখানে ক্লোরিনটা সেন্ট্রাল। তাহলে সেন্ট্রাল অ্যাটম যেই হয়ে যাক না কেন, তার ভ্যালেন্সি মানে তার কোভ্যালেন্সি যাই হোক না কেন, 1 2 3 4 ইনফিনিটি যাই হোক না কেন, তুই বসাবি কি তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, সে যদি সেন্ট্রাল হয়। এবার ফ্লুরিনটা টার্মিনাল, তাহলে যে কোনো হ্যালোজেন যখন টার্মিনালে বসে একটা করে ইলেকট্রন বন্ডিং এ টেক পার্ট করায়, 3টে ফ্লুরিনের জন্য ইলেকট্রন হবে 3টে। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। তাহলে 7 আর 3 10, 10 মানে হচ্ছে 5টা ইলেকট্রন পেয়ার। 5টা ইলেকট্রন পেয়ারের মধ্যে দেখ 3টে বন্ড পেয়ার, কারণ 3টে বন্ড করেছে, তাহলে 3টে বিপি, তাহলে অবভিয়াসলি বাকি দুটো এলপি। জেনারেল কনফিগারেশন কি হচ্ছে তাহলে? AB3L2, AB3L2 মানে ওই যে ইকুয়েটোরিয়াল, ওই যে হলুদ রঙের বি গুলো ছিল প্রথম PCl5 স্ট্রাকচারে, যে হলুদ বি ছিল তার মধ্যে দুটো বি কে আমি সরিয়ে দিই। হলুদ বি এর মধ্যে দুটো বি কে আমি যদি সরাই, তাহলে ক্লোরিন সেন্ট্রাল, আমি এদিকের বিটাকে মানে এফটাকে রাখলাম, উপরের আর নিচেরটা রাখলাম, তাহলে আমি তো যে শেপটার নাম বলবো সেই শেপটা বুঝতে সুবিধা হয়। এই কর্নারের দুটোকে আমি করে দিলাম রিপ্লেস। তাহলে এটা কোন ইংলিশ লেটারের মতো দেখতে? যদি আমি এটাকে এরকম করে লিখি, যেটাকে যদি একটু ঘুরিয়ে দিই, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই তাহলে কিরকম দেখতে লাগবে? এরকম টাইপের দেখতে লাগবে, তাই না? তাহলে ওই লেটারটাকে আমি যদি ঘুরিয়ে দিই, যেটা দেখতে লাগছে, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে ওরকম দেখতে লাগছে। তাহলে কোন লেটারের মতো? ইংলিশে টি এর মতো, তার জন্য এটাকে আমরা বলছি টি শেপড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং যাই হোক, ঠিক আছে, আর কিছু নেই, এবং কিছু নেই, এটাই। এই সম্বন্ধে আর যা বলার আমি আগের ক্লাসে বলেছি। তাহলে এইভাবে ClF3। এবার আবার একটা মলিকিউল করব, খুব খুব প্রচুর স্টার দিবি, হ্যাঁ, একটা নয়, এখানে পরপর। এবার আমি যে সেগমেন্টটা করব প্রত্যেকেরই AB2L3 সেগমেন্টে, ঠিক আছে, 3টে মলিকিউল করাবো। 3টে মলিকিউলই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথম জেননের কম্পাউন্ড করব, XeF2 স্টার দিয়ে নিবি খাতাতে, এগুলো সব স্টার মলিকিউল, পরীক্ষাতে আসার চান্স খুব বেশি। তাহলে XeF2, এবং প্রায়ই তুই যদি নিট, WBJEE, JEE মেন্স এসব বড় এন্ট্রান্স এক্সামের কোশ্চেন তুই যদি খুলে দেখিস, তুই প্রায়ই দেখবি, তুই প্রায়ই দেখবি এই কোশ্চেনটা, জেননের কম্পাউন্ডগুলো, জেননটা নয়, জেননের কম্পাউন্ডগুলো তুই প্রায়ই দেখতে পাবি। এটা হচ্ছে আমার কথা। তাহলে জেননে করি, কি করে করবো স্যার? জেনন তো এত বড় জানি না, তো জেননের ভ্যালেন্স ইলেকট্রন, আরে জেনন তো নোবেল গ্যাস। তো নোবেল গ্যাসের জেনারেল কনফিগারেশন কি হয়? নোবেল গ্যাসের জেনারেল কনফিগারেশন হচ্ছে NH2NP6। তাহলে NH2NP6 মানে টোটাল 6 আর 2 8টা, আমরা সবাই জানি। নোবেল গ্যাসের ভ্যালেন্স সেলে ইলেকট্রন কটা থাকে? 8টা। হিলিয়াম ছাড়া বাকি সবারই ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন? হিলিয়াম ছাড়া বাকি সবারই ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন, সবারই মানে নোবেল গ্যাসের। হিলিয়াম ছাড়া বাকি সমস্ত নোবেল গ্যাসের ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন। তাহলে এটা তো হিলিয়াম নয়, এটা জেনন, তাহলে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন? 8টা। এই বিষয়ে আমার আর কিছু এক্সপ্লেনেশনে কিছু নেই। তাহলে জেননের জন্য 8টা, দুটো ফ্লুরিন আছে, তো দুটো ফ্লুরিন একটা একটা করে, দুটো দেখ 8 আর 2 সেই 10, মানে 5টা ইলেকট্রন পেয়ার, স্টেরিক নাম্বার 5 এর আন্ডারে। 5টা ইলেকট্রন পেয়ারের মধ্যে কিছু বলার নেই, দুটো বন্ড পেয়ার, এটা এতক্ষণে বুঝতে পেরেছিস। 3টে লোন পেয়ার, তাহলে এটা কার আন্ডারে? এটা আন্ডারে পড়লো AB2L3 এর আন্ডারে। AB2L3 হলে কিরকম হবে? ইকুয়েটোরিয়াল, ওই যে 3টে হলুদ রঙের বি ছিল সবগুলো লোন পেয়ার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে দিস ইজ ইয়োর জেনন, লোন পেয়ার, ট্রাইগোনাল বেসটাতে লোন পেয়ার, শুধু এই অ্যাক্সিয়াল দুটো পড়ে থাকবে, ফ্লুরিন এবং ফ্লুরিন। এটা কি বলি? এটাকে আমরা বলি লিনিয়ার। মনে থাকলো কথাটা? ইম্পর্টেন্ট। XeF2 ভালো করে দেখ, ভালো করে মলিকিউলটা দেখ। আমি একটু জল খাই, ঠিক আছে? আমি রেকর্ডটা বন্ধ করছি না, কারণ রেকর্ড বন্ধ করলে দুটো ভিডিও হয়ে যাবে, সেই দুটোকে আমাকে আবার এডিট করে জুড়তে হবে। তার থেকে একটু স্কিপ করে নে, ঠিক আছে? 5-10 সেকেন্ড স্কিপ করে নে, বা কোশ্চেনটা দেখ। আমি একটু জল খাই। দেখ, হ্যাঁ, নেক্সট মলিকিউলের দিকে যাবো, তার আগে দেখ নেক্সট যে দুটো মলিকিউল খুব ইন্টারেস্টিং মলিকিউল আমরা করবো, খুব ইন্টারেস্টিং মলিকিউল। এবং প্রায়ই যেগুলো স্টার দিচ্ছি সেগুলো আসলে স্টার কেন দিচ্ছি? এন্ট্রান্স এক্সামে ওই কোশ্চেনগুলোকে প্রায়ই দেখা যায়। আমি এই পেজটাতে রাখছি, একটু ভালো করে দেখ।
নেক্সটটাও আমরা Ab2L3 এর আন্ডারেই করবো এবং মলিকিউলটা হচ্ছে একটা হ্যালোজেনের সাথে দুটো হ্যালোজেন কিন্তু তাতে একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? লিখে ফেল ICl2 মাইনাস, লিখে ফেল, হ্যাঁ, ICl2 মাইনাস, আয়োডিন দুটো ক্লোরিন মাইনাস চার্জ। চল নেক্সট পেজে যাই। কি বললাম? ICl2 আমি থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস চার্জ দিলাম, ঠিক আছে? ওভারঅল মলিকিউলটা চার্জ মাইনাস চার্জ। ফর্মাল চার্জ ক্যালকুলেট করলেই বুঝতে পারবি এই নেগেটিভ চার্জটা আয়োডিনের ঘাড়ে আছে, ঠিক আছে? ফর্মাল চার্জ ক্যালকুলেট করবে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হয়। ওই সমযোজী বন্ধন যে ক্লাস আছে ওই ক্লাসটা দেখবি, তাহলেই বুঝতে পারবি। তো যাই হোক, আমার সেটা নিয়ে এখানে যাই আসছে না। তোকে খুঁজতে হবে সেন্ট্রাল অ্যাটম, হ্যাঁ? তাহলে সেন্ট্রাল অ্যাটম ইজ আয়োডিন। তাহলে আয়োডিন হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা। ওই মোনোভ্যালেন্ট বলে এখন ভাবিস না, সেন্ট্রাল অ্যাটম তো, তাই ভ্যালেন্স ইলেকট্রন ভাববো। দুটো ক্লোরিন আছে টার্মিনাল, তাহলে দুটো ক্লোরিনের জন্য একটা একটা করে দুটো। এবার এখানে একটা জিনিস বোঝ, আমরা যে 7টা বা দুটো যাই লিখছি না কেন, এগুলো আসলে কি লিখছে? ইলেকট্রন কাউন্ট করছি ভ্যালেন্স সেলে। ভ্যালেন্স সেলে টোটাল কতগুলো ইলেকট্রন হবে? ইলেকট্রন কাউন্ট। দুবার বললাম এক কথা। এই যে এখানে নেগেটিভ চার্জটা দেখতে পাচ্ছিস, এই একটা নেগেটিভ চার্জ কি বোঝায়? সিঙ্গেল নেগেটিভ চার্জ মানে কি বোঝায়? একটা এক্সট্রা ইলেকট্রনকে বোঝায়, রাইট? সিঙ্গেল নেগেটিভ চার্জ কি বোঝায়? একটা এক্সট্রা ইলেকট্রনকে বোঝায়। তাহলে 7টা আয়োডিনের জন্য দুটো ইলেকট্রন আছে, দুটো ক্লোরিনের জন্য, আর ওই নেগেটিভ চার্জটার জন্য নেগেটিভ চার্জ আছে বলে তোর কাছে এখন একটা এক্সট্রা ইলেকট্রন প্লাস করতে হবে। তো 7 আর 2 9 আর 1 10টা, মানে 5টা ইলেকট্রন পেয়ার। 5টা ইলেকট্রন পেয়ার মধ্যে দুটো বন্ড পেয়ার দেখতেই পাচ্ছিস, তাহলে দুটো বন্ড পেয়ার আর বাকি 3টে তাহলে লোন পেয়ার। তাহলে কি লিখবো? এইখানটায় সেভটা করবো, লিখতে জায়গা বেশি পাবো। তাহলে জেনারেল স্ট্রাকচারটা তাহলে কি হলো? AB2L3। তাহলে এটা সেভটা কিরকম হবে? আয়োডিন, এদিকে একটা লোন পেয়ার, এই কর্নারে লোন পেয়ার, এই কর্নারে লোন পেয়ার, উপরে ক্লোরিন নিচে ক্লোরিন, এবং এই ওভারঅল মলিকিউলটার চার্জ হচ্ছে -1, ঠিক আছে? তো এটা মাইনাস চার্জটা আয়োডিনের ঘাড়েও লিখতে পারতি। তাহলে সেম আবার এখানে তাহলে সেভ কি হলো? সেম এখানে সেভ হলো লিনিয়ার, রৈখিক। তাহলে এটাও আমার একটা ইম্পর্টেন্ট মলিকিউল, আমি কর্নারে স্টার দিয়ে নিই। বেশ, ঠিক আছে? চল, তাহলে এইটার শেষ যে মলিকিউলটা দেখাবো সেটা হচ্ছে I3-, খুব ইম্পর্টেন্ট। তিনটেই, কোনোটাই কম ইম্পর্টেন্ট নয়। I3-, হ্যাঁ, এটা একটু ভালো করে বোঝ। তাহলে এখানে 3টে আয়োডিন আছে, রাইট? 3টে আয়োডিন আছে মানে তো 3টে আয়োডিনই সেন্ট্রাল নয়, বা 3টে আয়োডিনই তো টার্মিনাল নয়। 3টেই আয়োডিন আছে, 3টেই একই অ্যাটম আছে, তাহলে 3টে একই অ্যাটম আছে, একটা অ্যাটম তো সেন্ট্রাল। এটুকু তো বুঝতে পারছিস? একজনকে তো সেন্ট্রাল তো একজনই হয়, দুজন সেন্ট্রাল কি করে হবে? একটা আয়োডিন তাহলে সেন্ট্রাল, তাহলে 3টে আয়োডিনের মধ্যে একটা আয়োডিনকে সেন্ট্রাল হতেই হবে, নয় কাউকে ঘিরে তো বন্ড হয়ে আছে না। তাহলে 3টে আয়োডিনের মধ্যে একটা আয়োডিন সেন্ট্রাল। তো 3টে আয়োডিনের মধ্যে একটা আয়োডিন যদি সেন্ট্রাল হয়, তাহলে সেন্ট্রাল আয়োডিনের জন্য টোটাল ইলেকট্রন 7টা, সিম্পল। 3টে আয়োডিনের মধ্যে একটা সেন্ট্রাল, তাহলে 3টের মধ্যে একটা সেন্ট্রাল মানে বাকি দুটো কি? তাহলে বাকি দুটো আয়োডিন হচ্ছে টার্মিনাল। আয়োডিন যদি যে দুটো আয়োডিন টার্মিনাল, সেই দুটো আয়োডিনের জন্য একটা একটা করে দুটো ইলেকট্রন। নেগেটিভ চার্জ আছে মানে আরো একটা এক্সট্রা ইলেকট্রন। দেখ 7 আর 2 8, সরি 7 আর 2 9 আর 1 10টা। তাহলে এখানেও সেই 5টা ইলেকট্রন পেয়ার। 5টা ইলেকট্রন পেয়ার মানে এখানে দেখ দুটো, তাহলে এখানে I3 লেখা আছে, হ্যাঁ? তাহলে এতক্ষণ Cl2 বা H4 দেখে ওখান থেকে বলে দিচ্ছিলি 4টে বন্ড পেয়ার। তাহলে এখানে আবার 3টে আয়োডিন আছে বলে তাহলে তাড়াহুড়োর মাথায় 3টে বন্ড পেয়ার লিখে দিবি, ঘ্যাচাংফু, ভুল। 3টে বন্ড পেয়ার তো নেই, আয়োডিন 3টে আছে। 3টে আয়োডিনের মধ্যে তো একটা আয়োডিন সেন্ট্রাল। 3টে আয়োডিনের মধ্যে একটা আয়োডিন সেন্ট্রাল হলে বাকি দুটো আয়োডিন এরকম করে সিঙ্গেল বন্ড করে আছে। তাহলে বন্ড পেয়ার আদতে কটা আছে? বন্ড পেয়ার আদতে আছে দুটো। 3টে লেখা আছে বলে আবার 3 মনে করিস না। তাহলে এখানে এটা কনসাসলি ভাবতে হবে। তাহলে 3টে লেখা আছে বলে 3 নয়, তাহলে এখানে দুটো বন্ড পেয়ার আর বাকি 3টে লোন পেয়ার। তাহলে এটারও জেনারেল স্ট্রাকচার তাহলে কি হলো? AB2L3। AB2L3 মানে আয়োডিন সেম ওয়েতে এইদিকে লোন পেয়ার, এই কর্নারে লোন পেয়ার, এটাতে লোন পেয়ার, সবগুলোতে একই রকমই হবে। উপরে আয়োডিন নিচে আয়োডিন, ওভারঅল মলিকিউলের চার্জ হচ্ছে -1। দেখতে পাওয়া যাচ্ছে? এই হচ্ছে I3- লিনিয়ার, ঠিক আছে? I3+ হয়ে গেলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তাহলে আমরা স্টেরিক নাম্বার 4 অবধি পড়ে ফেললাম। তাহলে ভালো করে বিষয়গুলো ভাব, যে মলিকিউলগুলো আমি এখানে করাচ্ছি এই মলিকিউলগুলো কিন্তু করতে পারতেই হবে, এবং এই মলিকিউলগুলোর মধ্যেই কিন্তু তোকে মেন পরীক্ষাতে
ডিটেলে আলোচনা করতে দেবে, আমি সেটা ছায়াপ্রকাশনী বই থেকে মার্ক করেও দেবো এবং একটা দুটো আমি আলোচনা করে দেবো কীভাবে বইয়ে ভাষায় অ্যান্সারটা লিখেছে, কিন্তু তোকে এই জেনারেল ক্যালকুলেশনটা করে দেখাতেই হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ক্যালকুলেশন। আমি তো আর ভাষায় এটা লিখবো, আমি সেটা লাইন বাই লাইন তো আর বোর্ডে লিখবো না, আমি বিষয়টা তোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেশ, এবার আমরা স্টেরিক নাম্বার 6 এর দিকে চলে আসবো, আমাদের আর খুব বেশি কিছু বাকি নেই, আমরা স্টেরিক নাম্বার 6 এর দিকে চলে আসি। স্টেরিক নাম্বার 6 এ প্রথম যে মলিকিউলটা করবো সেটা হচ্ছে SF6, ঠিক আছে? কি করবো? SF6, স্টেরিক নাম্বার 6। স্টেরিক নাম্বার 6 এ কি করবো বললাম? SF6, সালফার। সালফার এতক্ষণ ধরে বুঝে গেছি অক্সিজেনের গ্রুপে, তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6টা ফ্লুরিন আছে, 6টা ফ্লুরিনের জন্য একটা একটা করে 6টা, দেখ 6 6 12টা, 12টা মানে 6টা ইলেকট্রন পেয়ার, 6টা ফ্লুরিন আছে মানে 6টাই বন্ড পেয়ার, লোন পেয়ার 0। জেনারেল তাহলে স্ট্রাকচার কি হলো? AB6L0। AB6L0 হলে কি হয়? অক্টাহেড্রাল হয়। আগেরটাই ট্রাইগোনাল বেস ছিল, বাইপিরামিডাল ছিল, এবার কি হবে? স্কোয়ার বেস হবে। আমি হাতে ড্র করবো বলে প্রবাবলি স্কোয়ার দেখতে লাগবে না, তো ওটা একটু ক্ষমা করে দিস, স্কোয়ার ভেবে নিস, উপরে আর নিচে পিরামিড। তাহলে এটা বেসিক্যালি স্কোয়ার বাইপিরামিডাল বলা যেত, কিন্তু আমরা স্কোয়ার বাইপিরামিডাল বলি না, আমরা এটাকে কি বলি? অক্টাহেড্রাল বলি, ঠিক আছে? এবার ফ্লুরিন লিখতে ভুলে গেছি উপরে নিচে, যাই হোক, তাহলে এটাকে আমরা বলবো অক্টাহেড্রাল। প্রথমবারের জন্য ও লিখি, তাহলে এটাকে আমরা বলবো অক্টাহেড্রাল, OH, ঠিক আছে? এই অক্টাহেড্রাল তোর পিছন ছাড়বে না, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো পরের বছর, অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল মাথা খারাপ করবে। তাহলে এই হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে বুঝতে পারছিস স্কোয়ার বেস, উপরে পিরামিড নিচে পিরামিড, তাহলে এটা স্কোয়ার বাইপিরামিডাল বলা যেতে পারতো। আমরা স্কোয়ার বাইপিরামিডাল বলছি না, সেটা অন্য ঘটনা, আমরা অক্টাহেড্রাল বলছি। কিন্তু স্কোয়ার বাইপিরামিডাল টার্মটা আমি তোদের কেন জানাচ্ছি, আমি অক্টাহেড্রাল শেপটাকে একটু বানিয়ে নিই, দ্বারা ততক্ষণ একটু গল্পের মতো বলি, যে শেপগুলোকে বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো স্কোয়ার বাইপিরামিডাল তাহলে কেন আমি টার্মটা শোনালাম, এটাকে যদি অক্টাহেড্রালই বলবো, কারণ এরপরে যে মলিকিউলটা আসবে সেই মলিকিউলটার নাম হচ্ছে স্কোয়ার পিরামিডাল। তাহলে তুই যদি বুঝিস অক্টাহেড্রালটা আমার স্কোয়ার বাইপিরামিডাল ছিল, তাহলে স্কোয়ার পিরামিডাল শেপটা মনে রাখতেও তো সুবিধা হবে, এবং শেপটা দেখতে 3Dতে কেমন সেটাও তোর ভাবতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসপত্রগুলো মুখস্থ করে পার করতে পারবি না, তোদের একটু প্যাটার্নের মতো করে মনে রাখতে হবে, তাহলে সমস্ত জিনিস মনে থাকবে, ঠিক আছে? মুখস্থ করতে গেলেই প্রবলেমে ফাঁদে পড়বি। তাহলে এই হচ্ছে তো স্কোয়ার বেস, আশা করি স্কোয়ার বেস দেখতে পাচ্ছিস, এইভাবে ধরলে স্কোয়ার দেখতে পাওয়া যাচ্ছে, হাতের তালুতে আমার স্কোয়ার, আগের মতনই উপরে একটা নিচে একটা, উপরেরটা থেকে আমি যদি এই 4টে অ্যাটমকে কানেক্ট করে দিই তাহলে এটা একটা পিরামিড, নিচ থেকে 4টে কানেক্ট করে একটা পিরামিড, দিস ইজ এই স্ট্রাকচারটা, এই হচ্ছে তোর স্কোয়ার বাইপিরামিডাল, ঠিক আছে? মানে অক্টাহেড্রাল। এবার পরের স্ট্রাকচারে কি আসবে? পরের স্ট্রাকচারে আমি একটা বন্ড পেয়ারকে লোন পেয়ার দিয়ে রিপ্লেস করবো। এখানে ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল বলে কোনো ব্যাপার নেই, যা ইচ্ছা রিপেয়ার কেন বলছি, রিপ্লেস করে দিলেই হবে। কেন হবে? আগের ক্লাস রেফার করবি। এবার আমি এই নিচের বন্ডটাকে, নিচের এইটা দেখছিস, এটাকে আমি লোন পেয়ার দিয়ে রিপ্লেস করবো। আগে রিপ্লেস করি আমি, তারপরে আবার এই ছবিতে আসছি। তাহলে এবার করবো ব্রোমিন, BrF5 নেবো, ঠিক আছে? একটা হ্যালোজেনের সাথে 5টা হ্যালোজেন, তাহলে ব্রোমিন। তাহলে ব্রোমিনটা সেন্ট্রাল হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 7টা। ফ্লুরিন 5টা ফ্লুরিন আছে, একটা একটা করে দেবে আমার টোটাল 5টা ইলেকট্রন, 7 আর 5 12, মানে 6টা ইলেকট্রন পেয়ার। 6টা ইলেকট্রন পেয়ারের মধ্যে দেখছি 5টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। তাহলে এটা জেনারেল স্ট্রাকচার দাঁড়িয়ে গেল AB5L1। তাহলে AB5L1 যদি হয় কি হবে? এই যেটা বলেছিলাম, স্কোয়ার বাইপিরামিডালের আমি যদি নিচটাকে লোন পেয়ার ধরি, কারণ লোন পেয়ার মলিকুলার শেপে ইনক্লুডেড হয় না, তো লোন পেয়ারটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এরকম একটা জিনিস পড়ে থাকছে। তাহলে আমি আসলে নিচের পিরামিডটাকে কেটে নিলাম, স্কোয়ার বেসটা পড়ে রয়েছে এবং উপরের এই পিরামিড, এইগুলো কানেক্ট করলে পিরামিড। তাহলে বাই পিরামিড কেটে নিলাম, আমার কাছে পড়ে থাকলো তাহলে শুধু কি স্কোয়ার পিরামিডাল। তাহলে এই হচ্ছে আমার স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে? রেকর্ড চলছে, ওটাই, এত কিছু করে যদি দেখি রেকর্ড চলছে না, খুব গন্ডগোল হয়ে যাবে। কানেক্ট করি, স্কোয়ার হয়নি, ঠিক আছে? একটু আয়তকার গোচর হয়ে গেছে, ওটা একটু বুঝে নে যে স্কোয়ারই ড্র করেছি। তো এটাকে আমি কি বলবো? স্কোয়ার পিরামিডাল।
তাহলে এটাকে আমরা বলবো স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, বেশ, স্কোয়ার পিরামিডাল হলো। আশা করি বুঝতে পেরেছিস। এবার কি করবো, আরও একটা লোন পেয়ার আসবে। এটা যেটা করবো আবার স্টার, হ্যাঁ, এক্সি F4। তাহলে এর আগে আমরা এক্সি F2 দেখেছি, এবার আসছে এক্সি F4। আবার সেই জেননের ভ্যালেন্স ইলেকট্রন 8টা, 4টে ফ্লুরিনের জন্য একটা একটা করে 4টে, 8 আর 4 12, 6টা ইলেকট্রন পেয়ার, তার মধ্যে 4টে বন্ড পেয়ার, বাকি দুটো আমার লোন পেয়ার। জেনারেল স্ট্রাকচার তাহলে কি দাঁড়ালো, AB4L2। তাহলে এখানেই লক্ষ্য করার ব্যাপার, পরীক্ষাতে তোকে CH4ও দেবে, পরীক্ষাতে তোকে XCF4ও দেবে, দুটোই তোর কাছে AB4 অবশ্যই। CH4টা হচ্ছে AB4L0, কিন্তু XCF4টা হচ্ছে AB4L2। এটা তোর কাজ, লোন পেয়ারটা কটা আছে তবে গিয়ে তুই আলাদা সেপ বলতে পারবি। মানে AB4L2 হলো কিরকম হবে, জাস্ট তো স্কোয়ার বেসটা পড়ে থাকবে, লোন পেয়ার লোন পেয়ার। জেনন যে শুধু ফ্লুরিনের সাথে এই বন্ডগুলোকে নিয়ে শুধু আলোচনা করলে হবে না, অক্সিজেনের সাথেও মলিকিউলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু ওটা আমি বিএসসি পেয়ার দিয়েই বলা যাবে, কিন্তু আজকে বিএসসি পেয়ারের ওগুলো বলবো না, হাইব্রিডাইজেশন বলার পর বলবো। আমি প্রতিক্ষণেই এই একই কথা বলছি, যেন কারোর কখনো না মনে হয় ওটা শিখতে পারলাম না বা স্যার স্কিপ করে গেল। স্কিপ করছি না, হাইব্রিডাইজেশনটা পড়িনি, কারণ যে জিনিসগুলো আমি না পড়িয়ে এমন টার্মিনোলজি ইউজ করবো যেগুলো তোকে পড়াইনি, তোর কনফিউশন বাড়বে, সো সেটা করতে চাইছি না। তবে সমস্ত মলিকিউল যা আছে সব মলিকিউল করানো হবে, চিন্তা নেই। তাহলে এটাকে আমি বলবো শুধু স্কোয়ার বলবো না, সবাই স্কোয়ারে রয়েছে। তাহলে যখন সেই ট্রাইগোনাল ছিল কিন্তু সবাই সেম প্লেনে ছিল, ট্রাইগোনাল প্ল্যানার বলেছিলাম। এটাও সবাই স্কোয়ারে রয়েছে, স্কোয়ার শেপে রয়েছে এবং সবকটা অ্যাটম সেম প্লেনে, 4টে ফ্লুরিন এবং জেনন একই প্লেনে, তাই এটাকে আমি বলবো স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, বর্গাকার সমতলীয়। তাহলে স্টেরিক নাম্বার 6 আমরা কভার করে ফেললাম। স্টেরিক নাম্বার 6 কভার করার পর আমার এবার কি আসবে, এবার আসবে স্টেরিক নাম্বার 6 হয়ে গেল। তাহলে স্টেরিক নাম্বার 7। স্টেরিক নাম্বার 7 এর প্রথম মলিকিউল আমরা যেটা করবো IF7, একটা হ্যালোজেনের সাথে 7টা হ্যালোজেন। আয়োডিন এখানে সেন্ট্রাল আয়োডিন যদি হয় যে আয়োডিন সেন্ট্রাল, তার জন্য ভ্যালেন্স ইলেকট্রন 7টা, আর 7টা ফ্লুরিন হচ্ছে টার্মিনাল, একটা একটা করে 7টা, তাহলে 7 আর 7 14টা মানে 7টা ইলেকট্রন পেয়ার। 7টা ইলেকট্রন পেয়ারের মধ্যে কিন্তু 7টাই বন্ড পেয়ার, তাহলে লোন পেয়ার কটা, 0। তাহলে এটা কার আন্ডারে পড়লো, AB7L0। AB7L0 মানে আগের বার ত্রিভুজ, দুটো পিরামিড, চতুর্ভুজ, উপরে নিচে দুটো পিরামিড, এবার পঞ্চভুজে কনভার্ট করে যাব আমরা। তাহলে আমরা পঞ্চভুজে কনভার্ট করে গেলাম। তাহলে বেসটা আমার পঞ্চভুজ, ওপর থেকে পিরামিড, এবং নিচ থেকে পিরামিড। ঠিক আছে, দেখে নে ভালো করে। তাহলে পঞ্চকোণীয় আমার বেসটা, উপরে পিরামিড নিচে পিরামিড, তাহলে কি বলবো, বেসটা পঞ্চকোণীয়। তাহলে পঞ্চকোণীয় মানে পেন্টাগোনাল, উপরে পিরামিড নিচে পিরামিড, দুটো পিরামিড, তাহলে বাই পিরামিডাল। তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, এবার কি করবো, একটা লোন পেয়ার আনবো, একটা বন্ড পেয়ার সরবে, তাহলে AB6L1 হবে, যেটা আমাদের আজকের শেষ শেপ। ঠিক আছে, একটাই আমাদের মেন, শুধু একটাই মেন নয়, আরও কিছু মেন আছে, তবে একটা আমার মেনগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে এবার করবো XCF6। তাহলে XCF6 বুঝতেই পারছিস, জেনন ইজ ইউর সেন্ট্রাল, তাহলে সেন্ট্রাল জেননের জন্য এখানে 8টা, 6টা ফ্লুরিনের জন্য 6টা, 8 আর 6 14টা, মানে 7টা ইলেকট্রন পেয়ার। 7টা ইলেকট্রন পেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6টা বন্ড পেয়ার, তার মানে একটা লোন পেয়ার হতে বাধ্য। জেনারেল শেপ চলে এলো AB6L1, ছাঁচ পেয়ে গেলাম AB6L1 মানে পেন্টাগোনাল বাইপিরামিডালের একটা লোন পেয়ার চলে আসবে বন্ড পেয়ারের জায়গায়। তাহলে জেনন, এই হচ্ছে ব্যাপার। এইখানটাতে আমার লোন পেয়ারটা ঢুকে গেল, বাকি আমার ফ্লুরিন। আমার লোন পেয়ার তো শেপে ইনক্লুড হয় না, তাই আমি লোন পেয়ারকে ইগনোর করে দিলাম, লোন পেয়ার ধরবো না। লোন পেয়ার ছাড়া বাকিগুলোকে আমি যদি ভাবি, দেখ এটা তোর একটা জানা পরিচিত শেপের মতো। লোন পেয়ারটাকে তুই যদি বাদ দিস, তাহলে তো স্কোয়ার বেস, উপরে পিরামিড নিচে পিরামিড,
অক্টাইডালের মতো দেখতে, কিন্তু প্রবলেম কোথায়, অক্টাইডালে এই লোন পেয়ারটা ছিল না রিপেল করার জন্য। এখানে তো লোন পেয়ার এসেছে যে লোন পেয়ারটা এখানে রিপেল করবে। এই লোন পেয়ারটা এখানে রিপেল করলে ফ্লুরিন বন্ডটা যে এরকম করে আছে, এরকমভাবে আছে, এরকম করে দুদিকে সরে যাবে, ঠিক আছে, এরকম করে দুদিকে বেড়ে যাবে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা ওখানটায় বেড়ে যাচ্ছে, 90 ডিগ্রিতে থাকছে না, কারণ বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন আছে, ঠিক আছে। তাহলে ওখানে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশনটার জন্য বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা অক্টাইডাল থাকছে না, অক্টাইডাল হচ্ছে, কিন্তু এটাকে আমি বলবো যেহেতু একটু ডিস্টরশন আসছে তাই এটাকে বলবো বিকৃত বা ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ও এইচ লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এইগুলো ছিল আমার প্রতিটা আন্ডারে একটা করে মেন শেপ। এবার আমাকে আর এখানে কিছু কাজ নেই, এবার আমি চলে যাব কোথায়, বইয়ে কীভাবে এই মলিকিউলগুলোর শেপ লিখতে দিলে কীভাবে করতে হবে, এই কটার মধ্যে পড়ার চান্স প্রচুর হয়। বইয়ে আরও অনেক মলিকিউল দিয়েছে, অত কিছু নিয়ে ভাবার কিছু নেই, আমরা মেন জিনিসপত্র নিয়ে আলোচনা করে ফেললাম। এবার বইয়ে আমি একটু মার্ক করি, দেখি কি কি করতে হচ্ছে, এখানে আসছি। আগে আমি শুরুর দিকে চলে যাই, যে মলিকিউলগুলো এখন তোর বাড়িতে কাজ থাকবে, যে কটা তোর করে ফেলতেই হবে, ঠিক আছে। কোনো ডবল বন্ডেড সিস্টেম নিয়ে আমরা আলোচনা করবো না। তাহলে আমার এখানটা একটু ব্লার হয়ে গেছে ছবি তোলার সময়, তোর বই দেখবি কি এটা লেখা আছে বেরিলিয়াম ক্লোরাইড করিয়ে দিয়েছি, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড করতে হবে, ঠিক আছে। একটা সিম্পল আমি অ্যামোনিয়া বা ওরকম কিছু একটা নিয়ে ভালো করে বলবো, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড তোকে বলতে হবে। এখানে কার্বন ডাইসালফাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেনের সাথে ডবল বন্ড আছে, আমি ডবল বন্ডেড সিস্টেম এখন বলছি না, এই যে ডবল বন্ডন দিয়ে যুক্ত, ওখানে সাথে কি সিগমা বন্ড পাই বন্ডের একটা ব্যাপার আছে, কার্বন ডাইসালফাইড, আমি এই সিগমা বন্ড পাই বন্ডের ঝামেলা আছে বলেই ওই পাই বন্ডের ডেন্সিটিগুলো মানে ওই বন্ড পেয়ারগুলোকে তোকে ড্রপ করে দিতে হবে, ওগুলো ধরলে হবে না পাই বন্ডেরটা। সো সেই প্রবলেমটার জন্য আগে একটু বুঝি কেন পাই বন্ডকে আমরা ধরবো না, পাই বন্ডের জিওমেট্রিটা বা পাই বন্ডের নেচারটা একটু ভালো করে বুঝতে হবে, হাইব্রিডাইজেশনটা পড়ি দিয়ে বলবো, স্কিপ কোনোটাই হবে না, চিন্তা নেই, আমি একই কথা বারবার বলছি, জিনিস কিছু পড়াতে হবে আরও, তবে গিয়ে পারবি। আজকে যেগুলোই মার্ক করছি সেগুলোই বাড়িতে ভালো করে পড়বি, সব ট্রিপল বন্ড দরকার নেই, এখানে আসবি BF3 ভালো করে পড়বি, BF3 ভালো করে পড়তে হবে, পরীক্ষাতে শেপ লিখতে হবে, বন্ড অ্যাঙ্গেলও লিখতে হবে, ঠিক আছে। দেন যেগুলো মার্ক করছি সেগুলো আবার এখানে NO3- এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। NO3- এন্ট্রান্স এবং তোর বোর্ডসের রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, আমি আজকেই মার্ক করলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুরবার এসেছে, কিন্তু আমি আজকে তো এখন দেখ না নাইট্রোজেনের সাথে অক্সিজেনের ডবল বন্ড আছে, ডবল বন্ডের সিস্টেমগুলো ঝামেলা আছে, তো আমি NO3- আজকে আলোচনা করবো না, কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাইব্রিডাইজেশনটা পড়িয়ে নিই দিয়ে আলোচনা করবো। SO2 তো বললাম, ডবল বন্ডেডগুলো আমি সব পরে আলোচনা করবো। আবার এখানে চলে আয় মিথেন, ঠিক আছে, মিথেন ভালো করে পড়বি। আর মিথেনটা আমি ধরে একটু আলোচনা করে দিই কিভাবে পরীক্ষাতে অ্যান্সারটা লিখবি, কিভাবে করবি বল, এইভাবে লিখবি, CH4 অণুর কেন্দ্রীয় কার্বন পরমাণুর যোজ্যতা কক্ষে 4টি বন্ধন ইলেকট্রন জোড় বর্তমান, ঠিক আছে। যেহেতু কার্বন পরমাণুর 4টি যোজক ইলেকট্রন প্লাস 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রন মিলে 8টা ইলেকট্রন মানে 4টি ইলেকট্রন জোড়, 4টি ইলেকট্রন জোড়ের মধ্যে 4টি সিগমা বন্ধন জোড়, ঠিক আছে। এটা ব্র্যাকেটে লিখে দিয়েছে এতদূর, ঠিক আছে। এই যে ব্র্যাকেটের কাজটা তুই কি করবি, তুই পরীক্ষাতে কি করবি, এরকম করে ব্র্যাকেটে লিখে জিনিসটা ঝামেলা না বাড়িয়ে তুই যেটা করবি, দাঁড়া তুই প্রথমে আমি যে এতক্ষণ ধরে যে বোর্ড ওয়ার্কটা করছিলাম সেই বোর্ড ওয়ার্কটা তুই প্রথমে করবি, আসুক বোর্ড ওয়ার্কটা লোড হোক, আমি যে বোর্ড ওয়ার্কটা করলাম তুই সেই বোর্ড ওয়ার্কটা আগে করবি, তাহলে অনেক লেখালেখি তোর বেঁচে যাবে, অত লেখালেখির জায়গা টাইম নেই, ওটা লিখতে কতক্ষণ লাগবে, 30 সেকেন্ড টু 40 সেকেন্ডের মধ্যে তো সব লেখা হয়ে যাবে। ওটাতে কতক্ষণ লাগছে রে, দাঁড়া, এইখানে এই যে আমি এটা লিখেছি, কার্বন তীর চিহ্ন দিয়ে 4 হাইড্রোজেনের জন্য 4 8 ইকুয়াল টু 4টে ইলেকট্রন পেয়ার, 4টে বন্ড পেয়ার, যেটা লোন পেয়ার, এই কথাটা লিখে দিলি, দিয়ে এই কথাটা ছকটা হয়ে গেল। এই ছকটা লেখার পর বইয়ে যে কথাটা লিখেছে, এই ছকটা লেখার পর তাহলে তুই কি বুঝলি, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কেন্দ্রীয় অ্যাটম হচ্ছে কার্বনের আশেপাশে টোটাল 4টে ইলেকট্রন জোড় আছে, এই কথাটা লিখে দিলি, প্রথমে এই ছকটা করে নিলি, ঠিক আছে। কোথা থেকে কতটা, এখান থেকে এতটা অবধি তুই লিখে নিলি, এতটা যে আলাদা মার্কিং করে দিলাম, এতটা পর্যন্ত লিখে নিলি, দিয়ে লিখলি সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, যার যোজ্যতা কক্ষে টোটাল 4টে ইলেকট্রন জোড় রয়েছে, এই ছকটা করলি, তাহলে ব্র্যাকেটের কথাটা টুক করে লেখা হয়ে গেল। ব্র্যাকেটে অত কথা লিখেছে, দেখেছিস প্রচুর কথা লিখেছে, অত কথা লেখার টাইম নেই পরীক্ষা হলে, এই যে ব্র্যাকেটে এত হাজারটা কথা লিখেছে, দাঁড়া, হ্যাঁ ব্র্যাকেটে কার্বন পরমাণু 4টি যোজক ইলেকট্রন প্লাস 4টি হাইড্রোজেন পরমাণু, এই যে কথাগুলো লিখেছে, এটা ছকটা আমি যেরকম করে টেবিল লিখেছি করলি, দিয়ে লিখলি কার্বন পরমাণুর CH4 অণুর কেন্দ্রীয় কার্বন পরমাণু যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন জোড় বর্তমান, গল্প শেষ। তারপরে কি লিখলি, তারপরে লিখবি এরকম, স্বাভাবিকভাবে দেখে নি কতটা লিখবি, বর্তমান সর্বোচ্চ ফলে পরস্পর বিকর্ষণের, সুতরাং হ্যাঁ
তাহলে এইটা তারপরে লিখে দিলি এটা জেনারেল স্ট্রাকচার বা জেনারেল সংকেত AB4L0, কথাটা লিখে নিলি তার জেনারেল সংকেত AB4L0। AB4L0 হলে তার জিওমেট্রিটা হয় টেট্রাহেড্রাল, যেমন এখানে লিখেছে, এবং সেই টেট্রাহেড্রালের কেন্দ্রবিন্দুতে কার্বন পরমাণু সেই টেট্রাহেড্রালের কেন্দ্রবিন্দুতে এবং 4টি হাইড্রোজেন পরমাণু চতুস্থলকে 4টি শীর্ষবিন্দুতে অবস্থান করে। কেন্দ্রবিন্দুতে কার্বন, 4টি শীর্ষবিন্দুতে 4টে হাইড্রোজেন অবস্থান করে এবং তাদের মধ্যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, আমি এখানে যেমন এভাবে লিখে দিয়েছি, ছবিটা ড্র করে এখানে 109 ডিগ্রি 28 মিনিট, তো এই কথাটাই লিখে দিলি। তাহলে কি লিখলি, প্রথমে এই ছকটা করলি, 4টে বন্ড পেয়ার 0 লোন পেয়ার লিখলি, দিয়ে লিখলি CH4 পরমাণুর কেন্দ্রীয় অণু কার্বনের যোজ্যতা কক্ষে, সি এর যোজ্যতা কক্ষে টোটাল মানে মোট 4টে ইলেকট্রন জোড় বর্তমান। ঠিক আছে, এবং কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। সুতরাং CH4 মলিকিউলের জেনারেল যে সংকেতটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল মানে সংকেত হচ্ছে AB4L0, বা লিখতে পারি CH4 মলিকিউলকে AB4L0 স্ট্রাকচারে বা সংকেতের সাথে তুলনা করা যায়। সুতরাং CH4 মলিকিউলের জ্যামিতিক আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, এবং সেই চতুস্তলকের কেন্দ্রবিন্দুতে কার্বন এবং 4টি শীর্ষবিন্দুতে হাইড্রোজেন বর্তমান, এবং যেখানে ওই বন্ধন কোণ না লিখে তুই ছোট কথায় লিখতে পারিস, যেখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন ইকুয়াল টু তুই লিখে দিলি 109 ডিগ্রি 28 মিনিট, গল্প শেষ। বাস এইভাবেই লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছিস কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে। বাকিগুলোর জন্য একইভাবে সব অ্যান্সার লিখবি, বাকিগুলোর আমি ধরে ধরে বলছি না। তাহলে এখানে মিথেন মলিকিউলটা করবি, মিথেন মলিকিউল হয়ে যাওয়ার পর এখানে NH4+ আমি আজকে করাইনি, NH4+ BF4- আজকেই করাবো আবার। NH4-, আচ্ছা এই দুটো আমি মার্ক করে দিই, ঠিক আছে। এখন আমি NH4+ BF4- আমি এই দুটোও করাচ্ছি। তাহলে তুই BF4- NH4+, ঠিক আছে, এই দুটোই করবি। BF4- NH4+ করলে আমি করেই দেখাচ্ছি। H3O+ও আমি করাবো, এই তিনটাকে আমি করাবো। অ্যামোনিয়া করবি, অ্যামোনিয়া করিয়েছি, এর নিচে জল থাকবে আশা করি, তাহলে জলও করবি। দেন জল এখানে হয়েছে, এখানে দেখবে ওই যে বিকৃতি ঘটে, যে ডিস্টরশনটা হয়, লোন পেয়ার বিকর্ষণের যে কথাটা বলেছে, সেই তীব্রতর বিকর্ষণী বলের কথাটাও জানো, তীব্রতর বিকর্ষণী বলের এই কথাগুলো যেন মেনশন থাকে, দ্বিভি আকৃতি হয়, এগুলো আমি মুখে বলেছি। বইটা একবার রিডিং করবি, ওই ইম্পর্টেন্ট লাইনটা লিখে দিবি, ঠিক আছে। তাহলে এখানে প্রতিটি বন্ধন জোড়ের উপর দুটি নিঃসঙ্গ ইলেকট্রনের তীব্রতর বিকর্ষণী বল ক্রিয়াশীল হওয়ায় চতুস্থলকীয়টি বিকৃত হবে এবং 104 ডিগ্রি বন্ধন কোণটা ডিস্টরশন হলো। যেহেতু এই যে এই ছকটা লিখলি, বন্ধন কোণটা চতুস্থলকীয় কোণ থেকে কমে গিয়ে 104-এ নেমে আসবে এবং এর আকৃতিটা ভি শেপ বা অ্যাঙ্গুলার হবে। আগেটা যেভাবে লিখলি সেভাবেই লিখলি, যেখানে লোন পেয়ার বা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের ফলে বন্ধন কোণের কমছে সেই কথাটাও মেনশন করে দিবি। আশা করি বুঝতে পারছিস কিভাবে করতে হবে। H2S আমি লেখাইনি, কিন্তু H2S সিম্পল ভাবেই করতে পারবি। অক্সিজেনের জায়গায় যাই সালফার, ব্যাপার একই হচ্ছে, কিন্তু এখানে একটা পার্টিকুলার এটা আমি ড্রাগোস কম্পাউন্ড বলবো, ঠিক আছে। এই মলিকিউলটা বলতে গিয়ে ড্রাগোস কম্পাউন্ড বলবো। PH3 H2S এরকম টাইপের কিছু মলিকিউল আছে, সেখানে বন্ড অ্যাঙ্গেলটার একটু হওয়া উচিত যেরকম, সেখান থেকে অনেকটা কম হয়, মানে অলমোস্ট 90 ডিগ্রি কাছাকাছি হয়। তো ড্রাগোস কম্পাউন্ড বলবো, সেখানে বলবো, কারণ শেপ অফ দ্য মলিকিউল অনেক কিছু শিখতে হবে, একদিনে সব হয়ে যাবে না, একটু টাইম নিয়ে পড়তে হবে। PCl5 করবি, SF4 করবি, আমি করালাম অলরেডি। ClF3 মোস্ট অফ দাই হয়ে গেছে। ClF3 করবি, ClF3 করার পর এখানে পরপর দেখি কতগুলো রয়েছে। ICl2- রয়েছে, দিস ইজ ইউর ICl2-। ICl2- এর পর এর আর বাকি তিনটে দেখানি, মানে I3- এবং XCF2 দেখাইনি, আমি দেখিয়েছি, ওই দুটো ইম্পর্টেন্ট, বোর্ডে করিয়েছি, দেখে নিবি। SF6 হওয়ার পর এই যে IF5 লিখেছে, আমি ওখানে BRF5 দেখিয়েছিলাম, ঠিক আছে। একটা হ্যালোজেনের সাথে 5টা হ্যালোজেন, আশা করি কিছু প্রবলেম হবে না, একটা হ্যালোজেনের সাথে 5টা হ্যালোজেন করে নিতে পারবি। এবং লাস্টলি এখানে XCF4 এসে শেষ করে দিয়েছে, XCF4 এসে শেষ করেছে। আমি IF7 এবং XCF4ও দেখিয়েছি। IF7টা এখানে কি করিয়েছে, IF7টা করায়নি, IF7টা এই শেষে লেখা আছে, মেনশন করা আছে এই যেখানটায়। IF7 REF7 আসবে না, IF7টা এখানে জাস্ট মেনশন করা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ওই H2S PH3 এরকম কিছু কিছু মলিকিউল রয়েছে, ওরা একটু পার্টিকুলার, একটু অন্য টাইপের, সেগুলোকে একটু স্পেশাল ড্রাগোস কম্পাউন্ড দিয়ে বলবো। তোর বইয়ে যে সিম্পল বইয়ে যে এক্সপ্লেনেশন আছে সেটাও বলবো, এবং ওগুলোকে ড্রাগোস কম্পাউন্ড বলে আমি সেটাও বলবো। যেমন তুই যদি এই রুলগুলোতে চলে যাস না, এই রুলগুলোর ক্ষেত্রে যে লাস্ট পয়েন্টে যেটা আছে, পঞ্চম সূত্র যেটা রয়েছে না, পঞ্চম সূত্রের দিকে তুই যদি তাকাস, এই পঞ্চম সূত্র তুই যদি পড়িস, পঞ্চম সূত্র পড়তে গিয়ে এখানে ওই H2S এর বন্ড অ্যাঙ্গেলের কথাটা আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো কেন ওই জায়গাটা কি জন্য কমছে, বা তুই যদি এই ছকটাতে চলে আসিস, এই ছকটাতে যে PF3 এর বন্ড অ্যাঙ্গেল আর PH3 এর বন্ড অ্যাঙ্গেল নিয়ে একটা পার্টিকুলার আলোচনা করেছে,
এই রকম কিছু কিছু বন্ড অ্যাঙ্গেলে যে আলোচনা করেছে এই স্পেশাল আলোচনাগুলো করতে হবে। ওটা আমি আজকে বলে কনফিউশন বাড়াবো না, বললাম এখনো বন্ড শেপ অফ দ্য মলিকিউল নিয়ে আলোচনা আমাদের শেষ হয়নি। ভ্যালেন্স বন্ড থিওরিটা পড়ার পরেই আমাদের হাইব্রিডাইজেশন শিখতে হবে। হাইব্রিডাইজেশন শিখলে তবে আমরা শেপ অফ দ্য মলিকিউল নিয়ে আলোচনা করতে পারছি, ঠিক আছে, মানে কমপ্লিট করতে পারছি। এখন অনেক কিছু শেখার বাকি। আমরা জেনারেল স্ট্রাকচারটা আগের দিন বুঝতে শিখলাম, আজকে সেই জেনারেল স্ট্রাকচারের উপর বেস করে বেশ কিছু ইম্পর্টেন্ট মলিকিউলের শেপ কিভাবে করতে হয় সেই ধারণাটা আমরা করলাম। আর আমি 3টে মলিকিউলের শেপ আজকে করব, যেটা বলে আমাদের ক্লাস আজকে শেষ হবে। সেই 3টে মলিকিউল সেই 3টে মলিকিউলের মধ্যে প্রথম যেটা করব সেটা হচ্ছে NH4 থার্ড ব্র্যাকেট দিয়ে প্লাস দিলাম, ঠিক আছে, বইয়ে জাস্ট NH4 প্লাস এমনিও লিখে দিতে পারিস, কোনো ব্যাপার না। সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন, আর তো আলাদা রং ধরে ধরে বলার কিছু নেই, বুঝতেই পারছিস। সেন্ট্রাল অ্যাটম তোরকে, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, তার মানে 5টা ভ্যালেন্স ইলেকট্রন, 4টে হাইড্রোজেনের জন্য টোটাল 4টে। নেগেটিভ চার্জ থাকলে যেমন ইলেকট্রন একটা বেশি, পজিটিভ চার্জ মানে ইলেকট্রন কম বোঝায়, তাহলে পজিটিভ চার্জ আছে মানে একটা ইলেকট্রন বাদ, তাহলে সেই 8টা ইলেকট্রন, 4টে ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে দেখ 4টে হাইড্রোজেন, 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে 4টেই বন্ড পেয়ার, 0 লোন পেয়ার, ঠিক আছে। তাহলে ঘটনাটা এটা হচ্ছে যে AB4L0 মানে NH4 প্লাসের কি, NH3 হচ্ছে পিরামিডাল, কিন্তু NH4 প্লাসের ঘটনাটা কি, NH4 প্লাস আসলে টেট্রাহেড্রাল, ঠিক আছে, NH4 প্লাস আসলে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল এই বিষয়ে আমি কিছু জিনিস আলোচনা করব। NH4 প্লাসের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে আমাদের যে সিম্পল NH3 নাইট্রোজেনের লোন পেয়ার আছে, আলোচনা হলো তখনই নাইট্রোজেনের লোন পেয়ার দেখতে পেয়েছিস। আমি যদি ব্যাকে যাই, নাইট্রোজেন এই যে লোন পেয়ার দেখতে পাচ্ছিস, এই যে এলপিটা, তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনে এলপি আছে। এবার আমি যদি এই মলিকিউলটাতে ব্যাক করি, এখানে যদি আসি নাইট্রোজেনের লোন পেয়ার, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা ছুটে যায় কোনো একটা হাইড্রোজেনকে ধরতে। এই H প্লাস মানে কি 1s1 এর যে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, মানে 1s অরবিটালটা পুরো ফাঁকা। নাইট্রোজেন নিজের লোন পেয়ারটা H প্লাস আয়নের দিকে ঠেলে দেয়। এর ফলে যেটা যে স্পিসিসটা তৈরি হয় সেটাকে আমরা লিখি NH4 প্লাস। কারণ নাইট্রোজেন ফর্মাল চার্জ ক্যালকুলেট করলেই দেখতে পাবি, বা বোঝার সুবিধার জন্য এক কথায় বলতে গেলে আমি বলেছিলাম, এটা তেমন সূত্র নয়, এটা আমাদের বুঝতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, যে নাইট্রোজেনের কাছে 3টে হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন একটা H প্লাস আয়নকে নিয়েছে, তাহলে নাইট্রোজেনের 3টে হাইড্রোজেনের জায়গায় এখন 4টে হাইড্রোজেন হলো, তাহলে NH4। নাইট্রোজেন যে হাইড্রোজেনকে নিয়েছে তাই নয়, হাইড্রোজেনের পজিটিভ চার্জটাও তো এসেছে, তাহলে সেটাও নাইট্রোজেনের ঘাড়ে। এভাবে করলে তাড়াতাড়ি হয়, এটা কোনো রুল নয়, এটা করলে তাড়াতাড়ি হয়। তো যাই হোক, তাহলে বুঝতে পারছি এখানে এই 3টে বন্ড হচ্ছে কোভ্যালেন্ট, আর এই যে বন্ডটা, এই বন্ডটা আসলে নাইট্রোজেনের লোন পেয়ারটা H প্লাসের আয়নের দিকে ঠেলে দিয়েছে, তাহলে একটা ডেটিভ বন্ড আছে, মানে কোঅর্ডিনেটেড বন্ড রয়েছে, এবং এই বন্ডটা করার ফলে ওভারঅল মলিকিউলের চার্জটা হয়েছে প্লাস, ঠিক আছে। এবার যদি এই H প্লাস আয়নটা যদি Cl মাইনাস মানে HCl অ্যাসিডের কাছ থেকে আসে, তাহলে কি হবে, HCl এর কাছ থেকে H প্লাস আয়নটা NH3 নিয়ে নিল, আর NH4 প্লাসের পাশে Cl মাইনাসটা এসে বসলো। এই মলিকিউলটাকেই তো আমরা লিখি NH4 প্লাস Cl মাইনাস মানে NH4Cl, এটাকেই আমি NH4Cl লিখি। তাহলে NH4Cl এমন একটা মলিকিউল যেখানে কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট এবং আয়নিক সব বন্ডই রয়েছে। আয়নিক কি করে হলো, এই NH4 প্লাস স্পিসিসটার পাশে Cl মাইনাস বসেছে, তাহলে NH4 প্লাস আর Cl মাইনাসের মধ্যে আয়নিক বন্ড। বেশ, নেক্সট আমরা আলোচনা করি H3O প্লাস। এটাও সেম টাইপেরই ঘটনা, ডেটিভ বন্ড আছে, H3O প্লাস মলিকিউল, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাটমকে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, 3টে হাইড্রোজেনের জন্য কটা, 3টে, পজিটিভ চার্জ আছে বলে একটা বাদ, 6 আর 3 9 মাইনাস 1 8টা, 4টে ইলেকট্রন পেয়ার, তার মধ্যে দেখ 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, তাই AB3L1 হলে কি হয়, পিরামিডাল। ওভারঅল পজিটিভ চার্জ। ঘটনাটা কি হচ্ছে, H2O, তাই না, আমি OH2 লিখলাম। H2O মানে অক্সিজেনের 2 পিস লোন পেয়ার আছে, জানিসই। এবার এটা যদি কোনো অ্যাসিডকে পায়, মানে H প্লাসকে পায়, কি হবে, এই ইলেকট্রন ডেন্সিটিটা ছুটবে হাইড্রোজেনকে ধরার জন্য। তাহলে কি হবে, অক্সিজেনের কাছে 2টো হাইড্রোজেনও ছিল, অক্সিজেন এখন 2টোর সাথে আরেকটা হাইড্রোজেনও পেয়েছে, তাহলে 2টোর জায়গায় 3টে হাইড্রোজেন পেয়েছে, মানে 3টে হাইড্রোজেন হলো, 2টো ছিল একটা এক্সট্রা পেলো, 3টে হাইড্রোজেন। অক্সিজেন যে হাইড্রোজেনটা পেয়েছে তাই নয়, হাইড্রোজেনের পজিটিভ চার্জটাও পেয়েছে, তাহলে দিস ইজ ইওর H3O প্লাস। তাহলে একটা যে কোনো বন্ড হচ্ছে, এই লোন পেয়ারটা ধর এদিকে ঠেলে দিয়েছে, পুশ করে দিয়েছে, তাহলে এখানেও একটা রেডিভ বন্ড আছে। তাহলে H3O প্লাসের শেপটা কি হচ্ছে, তাহলে শেপটা হচ্ছে পিরামিডাল।
কোঅর্ডিনেট বন্ড করছে বলতে অসুবিধা কিছু নয়, কোঅর্ডিনেট বন্ড একটা কোভ্যালেন্ট বন্ডেরই টাইপ, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, কারণ ইলেকট্রন সেই শেয়ারই হচ্ছে। এমনি টিপিক্যাল কোভ্যালেন্ট বন্ডে দুজনে একটা একটা করে দেয়, দুজনে ইকুয়ালি শেয়ার করে, আর এই টাইপের কি একটা ইলেকট্রন পেয়ার একজনই দেয় কিন্তু শেয়ার দুজনই করে, তাহলে শেয়ার্ড পেয়ার। সো কোঅর্ডিনেট বন্ড আমরা কোভ্যালেন্ট বন্ড আমরা বলতে পারি কোঅর্ডিনেট বন্ডকে, ঠিক আছে, এটা আমার কথা নয়, মডার্ন এবিসি খুলবি, মডার্ন এবিসিতে লেখা আছে, মানে আমি নিজে বানিয়ে বলছি না, কারো যদি ডাউট হয় যে কোঅর্ডিনেট বন্ডকে কোভ্যালেন্ট বন্ড বলতে পারবো না, তফাৎ আছে, মডার্ন এবিসি বই খুলে দেখতে পারিস, গুগলে পেয়ে যাবি বই। এবার লাস্ট যেটা করাবো BF4 মাইনাস। এই মলিকিউলগুলো কেন করাচ্ছে, এই মলিকিউলগুলো তোর প্রিভিয়াস ইয়ারে এই মলিকিউলগুলো এসেছে, সেই জন্য প্রিভিয়াস ইয়ারে যে মলিকিউলগুলো এসেছে তুই নিজে থেকে করে নিতে পারলেও আমার একবার করে দেওয়া তার দায়িত্ব। এবার অনেক মলিকিউল আছে, আমি তো কোটি কোটি মলিকিউল হাতে ধরে করাতে পারবো না, বলবো বাকি এই টাইপটা একই রকম ভাবে সেটা একটু প্র্যাকটিস করে নিস, কিন্তু পরীক্ষাতে যেগুলো একইভাবে হলেও পরীক্ষার মধ্যে যেগুলো আসবে সেগুলো আমার একবার করিয়ে দেওয়াটা দরকার। তাহলে BF4 মাইনাস, তাহলে BF4 মাইনাসে কি ঘটছে, বোরন, বোরনের 3টে ভ্যালেন্স ইলেকট্রন, 4টে ফ্লোরিন একটা একটা করে 4টে, নেগেটিভ চার্জ মানে +1, তাহলে 8টা, 4টে ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে 4টেই দেখ বন্ড পেয়ার, লোন পেয়ার কত 0 LP, তাহলে এটা কার ভাগে পড়ছে, AB4L0 এর আন্ডারে পড়ছে, ঠিক আছে। AB4L0 মানে টেট্রাহেড্রাল, বোরন BF3 মলিকিউলটা ট্রাইগোনাল প্ল্যানার ছিল, ঠিক আছে। এবারে এই মলিকিউলটা কি হয়ে গেছে, এই মলিকিউলটা হয়ে গেছে টেট্রাহেড্রাল, তাহলে এই মলিকিউলটা হয়ে গেছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, ঠিক আছে। ঘটনাটা কি হয়, এই যে BF3 ট্রাইগোনাল প্ল্যানার ছিল না, পরে যখন হাইব্রিডাইজেশন শেখাবো তখন দেখতে পাওয়া যাবে এই BF3 মলিকিউল যে প্লেনে রয়েছে, এটা একটু আরেকটু অন্যরকম করে আঁকি, BF3 মলিকিউল একটা সিঙ্গেল প্লেনে রয়েছে, ঠিক আছে, ভাব এটা একটা টেবিল, ভাব এটা একটা টেবিল, হ্যাঁ ভাব এটা একটা টেবিল, হ্যাঁ হলো না, ভুলভাল হলো, এটা একটা টেবিল, এই টেবিলের প্লেনে তোর BF3 মলিকিউলটা পড়ে রয়েছে, এই টেবিলের প্লেনে তোর BF3 মলিকিউলটা এরকম করে শুয়ে রয়েছে, এই মলিকিউলটা যে প্লেনে রয়েছে তার রেসপেক্টে এরকম পারপেন্ডিকুলারলি একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, ঠিক আছে। এগুলো আমরা যখন হাইব্রিডাইজেশন শিখবো, কি বললাম, যখন হাইব্রিডাইজেশন শিখবো তখন এই জিনিসগুলো খুব সহজেই করতে পারবি, তো চিন্তা নেই, হাইব্রিডাইজেশন যখন শিখবো এগুলো করতে পারবো। এবার কি হয়, একটা ফ্লুরিন F মাইনাস এই নেগেটিভ চার্জটা এই ভ্যাকেন্ট পি অরবিটালে দিয়ে দেয়, এই সিচুয়েশনে বোরনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2, হ্যাঁ, এই যেই দিয়ে দেয় ওটা কনভার্ট হয়ে যায় এটাতে, এই পার্টিকুলার জায়গাতে এখানে হচ্ছে এটা sp3, এবং টেকনিক্যালি এর একটা ইলেকট্রন পেয়ার এই বোরনের দিকে ইলেকট্রন ডেন্সিটি পুশ হয়ে থাকে, ঠিক আছে, এর নেগেটিভ চার্জে এখানে একটা ইলেকট্রন পেয়ারই আছে, ঠিক আছে। মনে করিস না যে নেগেটিভ চার্জ মানে একটা ইলেকট্রন, আপনি দুটো ইলেকট্রন লিখেছেন কেন, দুটো ইলেকট্রন লিখেছি মানে ফ্লুরিনের যে ভ্যালেন্স যে অরবিটালটা থেকে দুটো ইলেকট্রন সেন্ড হচ্ছে, সেই দুটো অরবিটাল, ওই অরবিটালের একটা ইলেকট্রন ফ্লুরিনের নিজের একটা লোকের, মানে তুই ভাব HF যদি বন্ড ব্রেক করে তাহলে কি লিখবি তুই H প্লাস আর F মাইনাস, কারণ এই বন্ডে যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রনের একটা ফ্লুরিন পেয়েছে, দুটোই একটা কেন ফ্লুরিন পেয়েছে, দুটোই ফ্লুরিন পেয়েছে যখন বন্ডটা ব্রেক হয়েছে, কি যখন ডোনেট হয়েছিল সেটা একটা ফ্লুরিন দিয়েছিল এবং একটা হাইড্রোজেন দিয়েছিল, একটা একটা করে ডোনেট করেছিল, কিন্তু বন্ড ব্রেক হওয়ার সময় হাইড্রোজেন নিজের ভ্যালেন্স ইলেকট্রনটা পেলোই না, তাহলে হাইড্রোজেনের প্লাস, ফ্লুরিন কি হয়েছে, ফ্লুরিন নিজের ইলেকট্রনটা তো পেয়েছে, নিজেই নিজের ইলেকট্রনটা পেলে তো নেগেটিভ চার্জ হবে না, ফ্লুরিনের মাথায় নেগেটিভ চার্জটা কেন লিখেছি, ফ্লুরিন নিজেরটা তো পেয়েছেই, তার সাথে সাথে হাইড্রোজেনেরটাও পেয়েছে, তাহলে ওই যে দুটো ইলেকট্রন পেলো নিজেরটাও এবং হাইড্রোজেনেরটাও, এই দুটো ইলেকট্রনকে ফ্লুরিন একটা সিঙ্গেল অরবিটালে রাখে, তার জন্য আমি এরকম করে দুটো ইলেকট্রন লিখেছি, বা এখানে এই যে দুটো ইলেকট্রন আমি লিখেছি, কিন্তু দুটো ইলেকট্রন লিখেছি বলে দুটো নেগেটিভ চার্জ নয়, একটা ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ফ্লুরিনের নিজের ইলেকট্রন, আর একটা ইলেকট্রন লোকের কাছ থেকে পেয়েছে, যেমন HF থেকে দেখলে একটা ইলেকট্রন ফ্লুরিনের নিজের নয়, হাইড্রোজেনের কাছ থেকে পেয়েছে, তাই চার্জ হচ্ছে -1, -2 নয়, কারণ একটা নিজের ইলেকট্রন একটা লোকের। যাই হোক, ওই দুটো ইলেকট্রন এই অরবিটালে পুশ করেছে, মানে এখানে একটা ডেটিভ বন্ড আছে, এবং হাইব্রিডাইজেশনটা sp2 থেকে sp3 তে চেঞ্জ হয়ে গেছে, এখন হাইব্রিডাইজেশন করায়নি বলে sp2 বা sp3 আমি কেন লিখলাম এটা বুঝতে পারলি না, অবশ্যই চাপও নেই, বুঝতে হবে না, এখন হাইব্রিডাইজেশন পড়াই তখন অটোমেটিক্যালি বুঝবি, এবং এটা এখন মেনশন কেন করলাম, কারণ তো স্কুলের একটা পরীক্ষাতে কোশ্চেন আছে যে BF3 আর BF4 মাইনাস এদের হাইব্রিডাইজেশন কি হয়, এদের হাইব্রিডাইজেশন কি একই নাকি, বা হাইব্রিডাইজেশন একই না হলে কি হাইব্রিডাইজেশন হয়, কেন হয়, এসব প্রশ্ন আছে। সো আমি জাস্ট একবার মেনশন করে দিলাম, তো হাইব্রিডাইজেশন মানে sp3 বা sp2 এটা না বুঝতে পারলে চাপ কিছু নেই,
তবে BF4 মাইনাসের শেপ আশা করি বার করতে পারবি। এবারে অক্সিজেনযুক্ত যে ডবল বন্ডেড সিস্টেমগুলো রয়েছে, আবার একই কথা বলছি, আজকে তো আলোচনা করতে পারলাম না, কারণ পাই বন্ড মানে ডবল বন্ড আছে মানে ওখানে পাই বন্ড আছে, পাই বন্ডের ব্যাপারটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে, না হয় পারবি না। সেই জন্য আমি আজকের ক্লাসে কিছু বললাম না। আজকে আমরা এখানেই বেসিক্যালি VSEPR পার্ট 2 শেষ করলাম। এরপরে ভিভিটি বলবো, হাইব্রিডাইজেশন বলবো। হাইব্রিডাইজেশন বোঝাতে নিতে 2টো ক্লাস লাগবে, ভিভিটি বলে হাইব্রিডাইজেশন বলে নিতে আমার 2টো ক্লাস লাগবে। তারপরে একটা ক্লাসে আমরা টোটাল শেপ অফ দ্য মলিকিউলটাকে একত্রিত করে আলোচনা করবো, তাহলে আমাদের মেন পার্ট হয়ে গেল। তারপরে মলিকুলার অরবিটাল থিওরি আছে একদিন, আর হাইড্রোজেন বন্ড আর ডাইপোল মোমেন্ট বলবো একদিন। তাহলে 1 2 3 4 5টা ক্লাস, বাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ব্যাপার। তাহলে আজকে রাখলাম, আজকে এতটাই থাকলো, বাকি আমরা পরের ক্লাসে দেখবো।